রাকিব হোসেন। আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার একটা ছোট বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা পুরান ঢাকার খুবই সম্ভ্রান্ত, খুবই নামি দামি এক জায়গার উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী এবং আব্বা এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করে না। আমার বাবা ব্যবসায়ী প্লাস হচ্ছে একজন বাড়িওয়ালা। রাজধানী ঢাকাতেই আমার বাবার নিজস্ব 2টা বাড়ি রয়েছে আরতে লক্ষ লক্ষ টাকার ব্যবসা। বাবা মায়ের একমাত্র ছেলে আমি ছিলাম, যদিও আমার ছোট বোন আছে, কিন্তু বাবা মা উভয় আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার কাকা সে সময়তেই বিয়ে করেনি। কাকা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমার কাছে এরকম মনে হয় যে আমার মা বলে, ছোটবেলায় আমি কান্নাকাটি করলে আমার কাকা আমাকে কোলে না নেওয়া পর্যন্ত আমার মুখের কান্না থামতো না। এরকমভাবে আমি কাকার সাথে আস্তে আস্তে করে বড় হই। যদিও কাকা আমার এক সিনিয়র, কাকা আমাকে ভালোবাসতে গিয়ে আমার মাকে বলে আমি কখনো বিয়ে করব না। আমার একটাই ছেলে রাকিব, রাকিব আমার সন্তান, আমি বিয়ে করব না। এত আদর আর ভালোবাসাতে আমার শৈশবের দিনগুলো কাটাই। এরকম করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমি দেখতে শুনতে খুব বেশি ভালো ছিলাম না। আমি আসলে অনেকটা কৃষ্ণবরণ ছিলাম, দেখতে অনেকটা কালো ছিলাম। আর আমার সামনের দাঁতগুলো একটু উঁচা ছিল। আর আমি লম্বায় খুব বেশি না, একটু খাটো টাইপের ছিলাম। একটা ছেলে যতটুকু হওয়া দরকার আমি ঠিক ততটুকু হই আর কি। তেমন ফর্সাও না এবং খাটো, তার হচ্ছে একটু কৃষ্ণবরণ। আমার সামনের দাঁতগুলো একটু উঁচা ছিল। এই জন্য স্কুল কলেজ জীবনে আমার সাথে কোনো প্রেম ভালোবাসা হয়নি। আমি কাউকে ভালোবাসতে পারিনি এবং কারোর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক হয়নি। কোনো মেয়ে আমাকে পছন্দ করেনি। কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হচ্ছে আমার বোন। আমার ছোট বোন, যার নাম হচ্ছে রূপা। আমার বোন অনেক বেশি সুন্দর। আমি যেরকম, আমার বোন ঠিক তার নেগেটিভটাই। আমি আর আমার বোন যদি কোথাও যাই তাহলে কেউই বিশ্বাস করবে না যে এইটা আমার আপন মায়ের পেটের ছোট বোন। কারণ আমার বোন আমার থেকে বয়স অনেক ছোট, কিন্তু দেখতে সে আমার থেকেও লম্বা এবং আমার থেকেও ফর্সা। তার মুখমণ্ডল অনেক বেশি মায়াবী। সেই তুলনায় আমি ছিলাম সম্পূর্ণ উল্টা। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা পর্যায়ে আমি কলেজে পড়াশোনা করি। আমি ছোটবেলা থেকে প্রচুর পরিমাণের ভ্রমণ প্রিয়সী একটা মানুষ ছিলাম। ঘুরতে যাওয়া, ভ্রমণ করা, ফ্রেন্ডদের সাথে আড্ডাবাজি করা, রাতের বেলায় বাসার ছাদে বারবিকিউ করা, এই ধরনের জিনিসগুলোর প্রতি আমার প্রচুর আকর্ষণ ছিল। আমি এরকম হতো যে রাতের পর রাত বন্ধুদের সাথে আড্ডা মেরে কাটিয়ে দিতাম। বাবা মা দুজনে আমাকে খুব ভালোবাসতো, যার কারণে আমাকে কোনো কিছুতেই তারা বাধা দিত না। আমি যে সময় ঠিক যেটাই করতে চাইতাম তারা আমাকে সব সময় সব কাজ করার জন্যই প্রাধান্যতা দিত। আমাকে অনেক ভালোবাসতো। এক কথায় বলতে গেলে আমি আমার বাবা মায়ের ভালোবাসা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। আস্তে আস্তে করে আমি যখন কলেজে পড়ি তখন আমাদের পরিবারে একটা সমস্যা দেখা দেয়। আমি আপনাকে খুলে বলি যে কী ধরনের সমস্যা। সমস্যাটা হচ্ছে, আমাদের বাসার মধ্যে একটা একজন ভাড়াটিয়া আসে। দুর্ভাগ্যবশত বলি যে ওনাদের বাড়ি ছিল কুমিল্লাতে একটা ভাড়াটিয়া আসে এবং এই ভাড়াটিয়াটা আমরা যে বিল্ডিংয়ে থাকতাম আমাদের বিল্ডিংয়েই থাকতো। আমরা থাকতাম 3 তলায়, এরা থাকতো হচ্ছে 5 তলায়। এইটা আমাদের নিজেদের বাড়ি ছিল। তো যদিও এরা ভাড়া থাকতো, বাট ইনারা মোটামুটি অনেকটা বড়লোক ছিলেন। ওনাদের রাজধানী ঢাকার মধ্যে কোথায় যেন ওরা জায়গা কিনছে, ওখানে বাড়ি বানাচ্ছে। ওখানে বাড়ির কাজ কমপ্লিট হলে ওনারা ওখানে চলে যাবে। বাড়ি হচ্ছে কুমিল্লা, আমাদের ওখানে ভাড়া থাকতো। এবং সেই ভদ্রলোকেরও দেশে বিদেশে ভালো ব্যবসা বাণিজ্য আছে। এবং এরকম করে উনি আমাদের বাসায় আসতো, যাইতো। এমন করে ওনাদের সাথে আমার একটা পারিবারিক ভালো একটা সম্পর্ক হয়। এবং সেই সম্পর্কের সূত্র ধরে ওনার বউ একদিন আমার মাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাব হচ্ছে এরকম, আমার ছোট বোনকে উনি ওনার ছেলেকে বিয়ে করাতে চায়। ওনার ছেলে থাকে হচ্ছে সৌদি আরবে। ওনার হাজব্যান্ড আগে সৌদি আরবে ছিল, ওখানে ওনাদের ব্যবসা বাণিজ্য আছে। তো মোটামুটি ভালোই টাকা পয়সার মালিক। এখন আমার মায়ের কাছে প্রস্তাব দিল যে আপনার ছোট মেয়েটাকে, আপনার মেয়েটাকে আমি আমার ছেলের বউ হিসেবে নিতে চাই। তো এক কথা ওনার যে প্রস্তাব দিল, প্রস্তাব তারা দেওয়ার মতোই, কারণ তারা হয়তো আমাদের থেকেও একটু নিচে, বাট তাদের পারিবারিক অবস্থা ভালো। এবার আমার মা তখন এই বিষয়টা আমার আব্বাকে জানালো। আব্বাকে জানানোর পরে আব্বা তখন সাফ আমার মাকে মানা করে দিল যে না, এই কথা জীবনে কখনো মুখেও আইনো না। কুমিল্লার মানুষ অনেক খারাপ, আমরা কখনো কুমিল্লার মানুষের কাছে আমাদের মেয়েকে বিয়ে দেবো না। কুমিল্লার মানুষ বাংলাদেশের সবচেয়ে খারাপ মানুষ, এরকম বলে আমার বাবা তখন আখ্যায়িত করলো। এবং বলার পরে আমার মা তখন ওই মহিলাকে বলে দিল, কারণ ওই ভাড়াটিয়া মহিলার সাথে আমার মায়ের অনেক ভালো সম্পর্ক, খুবই মধুর সম্পর্ক। আমার তখন ডিরেক্টলি ওই মহিলাকে বললো যে দেখেন, আমার হাজব্যান্ড তো রাজি হচ্ছে না,
আমার হাজব্যান্ড ডিরেক্টলি মানা করে দিয়েছে যে আমার মেয়েকে উনি কুমিল্লায় বিয়ে দেবে না। তারপর মহিলা আমার আম্মাকে বলে, কুমিল্লার সব মানুষকেই খারাপ, ভালো খারাপ মিলেই তো পুরো ডিস্ট্রিক্ট আছে, তো আমাদের এরিয়াতে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, তো আপনাদের সাথে তো আমরা দীর্ঘদিন আছি, আপনাদের বাসা আমরা ভাড়া থাকি, তো আপনাদেরকে আসলে মনে হয় যে আমরা খারাপ? আমার মা তখন বললো, আমার একটাই মেয়ে, এখন আমার জামাই যদি বিয়ে না দেয় আপনাদের কাছে, তো আমার তো কিছু করার নাই। তো এরকমভাবে কয়েকটা দিন কাটলো, বাট তারা প্রচুর বিরক্ত করতে থাকে। ওই মহিলা কখনো আসে, মহিলার মানে হাজব্যান্ড আসে, উনি কখনো আসে, মানে এরকম করে তারা আমার আব্বা আম্মাকে তো বলে বলে এটা পর্যায়ে আমাকেও ধরে বলে যে রাকিব, তুমি তোমার আম্মুকে বুঝাও, তো আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা নিজেরা ঢাকাতে বাড়ি বানাইতেছি, আমাদের বাড়ির কাজ চলতেছে, আমরাও তো একটা সময় বাড়িওয়ালা হবো, সো আমাদের কাছে তোমাদের মেয়েকে মানে তোমার বোনকে বিয়ে দিলে কি হবে, মানে ভালোই তো হবে, আমার ছেলেও দেখতে শুনতে ভালো, যে তার টাকা পয়সা আছে, অর্থ প্রাচুর্য আছে, সে সৌদি আরবে 2বার হজ করা লোক, এরকম করে বলে। কিন্তু আমার মা বাবা টোটালি কথা হচ্ছে তারা কুমিল্লায় আমার বোনকে বিয়ে দেবে না, মানে যতই ভালো হোক, যতই ফেরেস্তা হোক, যাই হোক, কিন্তু কুমিল্লার কোনো ছেলের কাছে আমার বোনকে তারা বিয়ে দেবে না। এই নিয়ে ওই ভাড়াটিয়াদের সাথে আমাদের একটা সমস্যা দেখা দেয় এবং সমস্যা তারা যেহেতু এরকম করেই বিরক্ত করতেছে, একটা পর্যায়ে আমার আব্বা তাদেরকে বলে দিল যে আপনি এই মাসে বাসা ছেড়ে দেন, আমরা আপনাদেরকে বাসায় রাখবো না। তো আমার ওই মহিলা তখন বলতেছিল যে বাসা ছাড়ার আগে তো আমরাও যদি ছেড়ে দিই, আপনাদেরকে 1 মাস আগে বলবো, আর আপনারা আমাদেরকে বিদায় করলে 1 মাস আগে বলতে হবে, তো এখন হঠাৎ করে আমাদেরকে বাসা ছাড়ার কথা বলতেছেন, তো এখন আমরা বাসা ছেড়ে দিয়ে হুটহাট করে কোথায় গিয়ে উঠবো? ওই আমার আব্বা তখন বললো যে আপনাদের তো অনেক টাকা পয়সা, আপনাদের তো টাকা পয়সার অভাব নাই, টাকার গরমে তো আপনাদের সব ফেটে যায়, সো আপনারা যেখানে খুশি ওখানে চলে যান, আমি আপাতত মানে আমার এখানে আমি আপনাদেরকে রাখবো না। তো তখন তারা আমাদের উপরে খুব রাগ করে এবং রাগারাগির একটা পর্যায়ে তারা তখন আমাদের বাসাটা ছেড়ে দিয়ে ঠিক আমাদের পাশাপাশি একটা বিল্ডিংয়ে তখন তারা ভাড়া নেয়। আমাদের পাশাপাশি যে বিল্ডিংয়ে ভাড়াটা নেয়, ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালার সাথে আবার আমার আব্বার সম্পর্ক ভালো না। ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালার সাথে আমরা যখন বাড়ি উঠাই, ওই সময় নিয়ে জায়গা নিয়ে ওই লোকের সাথে আমাদের একটু দ্বন্দ্ব আছে, তো ওনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, এটা কিন্তু আমাদের ভাড়াটিয়ারা জানতো। জানার পরও তারা তখন করে কি, ওই লোকের বাড়িতে গিয়ে ওঠে এবং ওই লোকের বাড়িতে ওঠার পরে তারা একটা গ্রুপ করে ফেলে। তখন মানে আমাদের পরিবারের সাথে একটা গ্রুপ করে ফেলে, ওই বাড়িতে যাওয়ার পর ওই বাড়িতে ভাড়া থাকতো এবং ওই বাড়িওয়ালার সাথে এরকম বলে, তো তখন তারা নিজের একটা গ্রুপ তৈরি করে। এমন করতে করতে একদিন মানে আমি ছাদের উপরে দাঁড়ায় আছি, আমি তো একটু ভ্রমণ প্রিয়সী মানুষ, রাতের বেলায় চাঁদ তারা আকাশ দেখতে আমার ভালো লাগতো। রাতের বেলায় আমি একদিন কী করলাম, আমাদের বাসার ছাদে দাঁড়িয়ে আছি, তো ওই ছাদটা ছিল আমাদের পাশাপাশি ছাদ, মানে আমাদের ছাদটা ওই ছাদটা পাশাপাশি। রাতের বেলা ওখানে দাঁড়িয়ে আছি, আকাশের দিকে তাকিয়ে আকাশ দেখতেছি, ভালো লাগতেছে। এরকম একটা পরিস্থিতিতে আমি হঠাৎ করে দেখলাম ওই বাড়ির ছাদের উপরে কি জানি করতেছে তারা, এবং আমাদের বাড়ির দিকে একটু পরে পরে পানি ছিটাচ্ছে। তো এইটা দেখার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, কি এই বাড়ির ছাদের উপরে তারা কি করে? অনেকক্ষণ রাত্র প্রায় আপনার 2টা-3টা পর্যন্ত এরকম করার পরে তারা আবার নিচে নেমে গেল। এখন কি করছে না করছে ওইটা তো আমি চাই না, মানে আমি তো আর বুঝতেছি না। এই করতে করতে একদিন হলো কি, এরপরে রাতেও সেম কাহিনী, এই ছাদের উপরে তারা কি জানি করে এবং আমাদের বাড়ির দিকে পানি ছিটায়। তো আমি আবার কি করলাম, আমাদের বাসায় যে অন্যান্য ভাড়াটিয়ারা আছে, আমি তখন কলেজে পড়ি, তো তখন আমি মানে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিব ওই সময়তে, মানে ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার সময়। পরে আমার এখানে যে মানে আমার ভাড়াটিয়ারা যারা আছে, ওইখানে বিভিন্ন বয়সী ছেলে আছে, ছোট বড়, তাই সবাইকে নিয়ে আমি তখন ওই ছাদের উপরে ক্রিকেট খেলি। আমাদের ছাদের চারপাশে বাউন্ডারি দেওয়া আছে, খুব আস্তে আস্তে করে ক্রিকেট খেলতেছি। তো ওইখানে একটা ছেলে তখন ব্যাট করতেছে, আমি বল করতেছি। ওই ছেলেটা তখন করলো, ব্যাট বাড়ি দিল, তখনই কি হলো, মানে বল বাড়ি দিল, তখনই আমাদের পাশের বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়ে বলটা পড়ছে, মানে টেনিস বলটা ছাদের উপরে মানে পাশের ছাদে গিয়ে পড়ছে। এখন ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, ওনারা তো আমাদেরকে নিচ থেকে উঠতে দেবে না। এখন যদি নিচ থেকে উঠতে চাই, দারোয়ানকে বলবে যে আমি যাতে উঠতে না পারি। এখন যে ছেলে মাইরা বলের ওই বিল্ডিংয়ে নিয়ে গেছে, ওই ছেলে বলতেছে, রাকিব ভাই, বাড়িওয়ালার বলার দরকার কি, বাড়িওয়ালারে না বইলা আমি ওই ছাদে চলে যেতে পারবো, কারণ ওদের ছাদ আমাদের ছাদ একটাই, মানে ওনাদেরটাও যত তালা আমাদেরটাও তত তালা, তো এই জন্য ও বলে ভাই এটা এখান থেকে আমি লাফ দিয়ে চলে যেতে পারবো। আমি বললাম যে না ভাই, যদি বাইচান্স তুমি পড়ে যাও তাহলে তো মরে যাবা, এটা রিস্ক নেওয়া ঠিক হবে না, আমি প্রয়োজনে দারোয়ানকে বলে আমি দারোয়ানকে দিয়ে বলটা উপর থেকে আনাবো। উনি আবার বলে না ভাই, দারোয়ানকে দিয়ে আনার দরকার, আমি যেতে পারবো। এরকম কথাবার্তার মাঝে ছেলেটা তখন বললো, মানে পাশাপাশি ছাদ তো, ও তখন লাফ দিয়ে ওই ছাদে চলে গেছে এবং চলে যাওয়ার পরে মানে আমি একটু ভয় পেয়ে গেছি যে আসলে এই ছাদ থেকে ওই ছাদে এত সহজে লাফ দিয়ে চলে যাওয়া, এবং যাওয়ার পরে সত্যি আমার বুকের ভিতরে হিম ধরে গেছে।
ওইখানে যাওয়ার পরে ও যখন বল নিয়ে আসতেছে, আমি তখন হঠাৎ মনে হলো যে প্রতিদিন রাতের বেলায় ওরা ওইখানে কি করে, মানে ওই জায়গাটার মধ্যে কি করে। আমি তখন ওই ছেলেটারে বললাম যে ভাই দেখো তো ওইখানের মধ্যে কি, মানে ওই সারটার নিচে কি কোনো কিছু দেখতে পাও? ছেলেটা ভালো করে তাকায় বলতেছে, আমার বলতেছে ভাইয়া এখানে তো রূপা আপুর ছবি। যখন রূপা আপুর ছবি বললো, মানে আমার ছোট বোনের ছবি বললো, আমি বললাম চলে আসো। ও তখন আমার লাভ দেয়, আমাদের সারে চলে আসছে। আসার পরে বললাম ওইখানে কি দেখছো? বলে ভাই দেখলাম হচ্ছে একটা মানে আপনার মানে দিয়ে আপনার বিভিন্ন ধরনের কি বলে লোহা এটা ওইটা দিয়ে এক ধরনের মালা বানানো হয়েছে, এবং ওই মালাটার মাঝখানে রূপাপুর একটা ছবি, এবং রূপাপুর ছবির মাঝখানে মানে বুকের মধ্যে বিভিন্ন জায়গার ভিতরে এরকম সুই বসানো। তো এই কয়টা দিন ধরে আমার বোন কিন্তু অসুস্থ, মানে আমার বোন রূপা কিন্তু একটু অসুস্থ। তো আমার বোন অসুস্থ হলো না, অনেক স্ট্রং, মানে অনেক স্বাস্থ্য রাস্তা ভালো, তো ও ধরেন আপনার অসুস্থ হলেও বোঝা যায় না। আমি বললাম এরকম তুমি দেখছো? বলে হ্যাঁ আমি এরকম দেখছি। এরপরে ওই ছেলেটারে মানে এরকম করে কথা বলতে বলতে আমি তখন এই ছেলেটা আমাদের বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে আমি তখন আমার আম্মারে বলতেছি, আম্মা দেখো তো এই ছেলেটা কি বলে। আমার আম্মা তখন ছেলের সাথে কথা বলে, বলার পরে ছেলে একই কথা বলে যে এমন এমন ঘটনা আমি ওই সাদের গিয়ে দেখছি যে তারা একটা মানে হিন্দুরা যেরকম মূর্তি বানিয়ে রেখে পূজা করে না, এরকম মূর্তির মতো একটা জায়গার ভিতরে রূপাপুর ছবি দিয়ে রাখছে, এবং ছবিটার চারপাশে বিভিন্ন লোহা টোহা দিয়ে এক ধরনের মালা বানাইছে, এবং ছবিটার মাঝখানে ওনার মুখে চোখে এখানে ওইখানে বিভিন্ন ধরনের সুই দিয়ে এরকম সুই ঢুকায় রাখছে। এইটা বলার পর আমার বোন তখন ঘরে ছিল না। আমার আম্মা তখন বললো যে ও মাই গড, এটা তো খুব ড্রাইং একটা কথা। এই ছেলেটা চলে যাওয়ার পরে আমার আম্মা তখন রাতের বেলা আমার ঘরে আসছে, আমার রুমে আসছে, এসে বলতেছে রাকিব ওই ছেলেটা যে বর্ণনা দিল এটা তো মনে হয় তোর তোর বোনকে মনে হয় ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার মনে হয় যে তোর বোনকে কালো জাদু করা হয়েছে, এটা কালো জাদুর একটা অধ্যায় মনে হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমার কাছে যেটা ধারণা হয়, আমার আম্মু বলে আমার কাছে যেটা ধারণা হয়, ওই যে কুমিল্লার ভাড়াটিয়া তো আমাদের বাসায় ছিল, এবং তারা তো রূপাকে বিয়ে করতে চাইছিল, আমরা তো মানা করছি, আমরা তো দেই নাই। এখন তারা ওই বিল্ডিংয়ে গিয়ে ওই বিল্ডিংয়ের বাড়িওয়ালাকে নিয়ে কোনো তন্ত্র মন্ত্র কাজ করে তোর বোনকে কালো জাদু করতেছে কিনা। কারণ রূপার শারীরিক অবস্থা অনেক খারাপ, ও কথা বলতে পারে না, অনেকটা অসুস্থ। এখন তুই কি একটু খোঁজ নিয়ে দেখবি? আমি তখন বললাম যে মা আমি কোথায় খোঁজ নিবা, আমার তো খোঁজ নেওয়ার মতো কোনো জায়গা নেই। মা তখন আমাকে একটা মহিলা কবিরাজের সন্ধান দিল। আমার বললো তুই সকালবেলা কলেজে যাওয়ার সময় ওই মহিলার কাছে গিয়ে একটু কথা বলিস। পরে আমি বললাম যে মা এগুলো বিশ্বাস করো তুমি, এসব তন্ত্র মন্ত্র কালো জাদু মাদু এগুলো বিশ্বাস করা যায়? এগুলো বিশ্বাসযোগ্য কথা নয়, এগুলো কিছুই না, বাদ দাও তো, এটা কোনো বিষয় না। আমার আম্মা তখন আমাকে বলতেছে যে না, এটাকে এতভাবে মানে এত তুচ্ছভাবে ফেলে দেওয়াটা ঠিক না, এত তুচ্ছভাবে জিনিসটাকে দেখা ঠিক না। এরকম হয়ে থাকে, এই ব্ল্যাক ম্যাজিক কালো জাদু এরকম ঘটনা অনেক ঘটে থাকে, এগুলো হয়ে থাকে। এটাকে একেবারে নর্মালি দেখার কোনো সুযোগ নেই। তো এটা কাজ করতে আসলে একটু খোঁজখবর নিয়ে দেখছি এখানে এরকম কিছু আছে কিনা। তা আম্মু আমাকে বলছে, বলার পর আমি কিন্তু বরাবরের মতো এগুলোতে পুরোই অবিশ্বাস, মানে আমার জিন ভূত পরি এগুলো আমার বিশ্বাসে না, মানে এগুলো বিশ্বাসই করি না। তো যার জন্য আম্মু ভাই বলছে আমি কিন্তু মহিলার কাছে আর যাইনি। মহিলার কাছে না গিয়ে কলেজে চলে গেছি। কলেজ থেকে আসার পরে আম্মু আমারে বললো রাকিব তুই কি গেছিলি ওখানে? আর আমি চিন্তা করতেছি আমি যে যাই না, এটা যদি আমারে বলি আম্মা তো আমার দিব মায়ের, তুই গেলি না কেন? আর আমি আরেকটা জিনিস বিশ্বাস করি, জিন ভূত এগুলো হচ্ছে সব ভুয়া, এগুলো তো কোনো কিছুই সত্য না। তাই আমি বললাম যে আমি মারে বলতেছি হ্যাঁ মা আমি গেছি, ওইখানে গেছি। যাওয়ার পরে ওই মহিলা বলছে আমার বোনকে কোনো কালো জাদু মাঝে কিছু করা হয় না, আমার বোন ঠিক আছে। এটা আমি মারে বলছি। মারে বলে দেওয়ার পরে মা তখন শান্ত হয়ে গেল, এবং শান্ত হয়ে যাওয়ার পর এভাবে কয়েকদিন পরে আমার বোন আরও অসুস্থ হয়ে গেল, এবং অসুস্থ হতে 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 প্রায় আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতেছি, আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা, আমি তখন এই বিষয় নিয়ে চিন্তা করতেছি না, আমার বোনের অবস্থা খুব খারাপ হয়ে গেল। ওরে আপনার মেডিকেলে নিচ্ছে, বড় বড় মেডিকেলে নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, এবং একটা সময় বিছনায় পড়ে গেছে। বিছনায় পড়ে গেছে তখন আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা প্রায় শেষের দিকে, আমার আর 2টা পরীক্ষা আছে। এর ভিতরে আমি দেখলাম যে ও যদি যেদিকে তাকায় ওইদিকেই, মানে রাতের বেলায় ঘুমাইলে এরকম হয় যে ওর বিভিন্ন বুকে এরপরে মুখে বিভিন্ন জায়গার ভিতরে এরকম সুইয়ের দাগ দেখা যায়, এবং ওই সুইয়ের দাগগুলো দিয়ে রক্ত বের হয়, মানে এক ধরনের বীজ ওর শরীরের মধ্যে উঠে, যেটা দাগের মতো মানে ছিদ্রের মতো, এটা ছিদ্র হয়ে যায় এবং ভিতর থেকে পুঁজ বের হয়, রক্ত বের হয়। মানে অবস্থা এতটাই খারাপ হয়ে গেল, ওর পুরো শরীর মনে হয় ফুটে গেছে, মানে পুরোটা শরীর মনে হয় ফুটে 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 গেছে, ছিদ্র হয়ে গেছে। খুব ভয়ানক একটা অবস্থা, খুব ভয়ানক একটা পরিস্থিতি। আমি তখন চিন্তা করলাম যে তখন আমার 2টা পরীক্ষা আছে, এবং এর মাঝে আমি হঠাৎ আমার মনে হলো আরে আমার মা যে আমাকে ওই কবিরাজের মহিলার বাড়িতে পাঠাইছিল, আমি তো আসলে মহিলার বাড়িতে যাইনি, এবং মহিলার বাড়িতে না যাওয়াতে মহিলার বাড়িতে আমি যাই নাই, এখন নাকি আমার বোনকে আসলেই কালো জাদু করছে। কিন্তু আমি তো এগুলোতে বিশ্বাস তো না।
আমি তো এগুলোতে বিশ্বাস তো না, তারপরেও চিন্তা করতেছি যে নাকি আসলেই কালো জাদু করছে, এরকম কোনো কিছু করছে কিনা। এবার এরপরে আমার পরীক্ষার কেন্দ্র আরেক জায়গায়, আমি তো এখানে যেতে পারি না। তারপরেও আমার 2টা পরীক্ষা শেষ হয়েছে এবং এনিওয়েজ আমার বোন পুরোপুরি বিছনায় পড়ে গেছে, মানে সম্পূর্ণ বিছনায় পড়ে গেছে, মানে কোনোভাবে ওকে আর ঠিক করা যাচ্ছে না। পরে আমি ও মাকে বললাম যে মা, তুমি যে আমাকে একটা মহিলার সন্ধান দিছিলা কবিরাজ, ওই মহিলার কাছে কি তুমি গেছিলা? আমার আম্মা বলে না, আমি না তোরে পাঠাইলাম, তুই না বললি যে মহিলা কোনো তোর বোনের কোনো তাবিজ তুমান করে নাই, কোনো কালো জাদু করে নাই। আমি তখন একটু চুপ হয়ে গেলাম। পরে আমি বললাম যে তো মহিলা বাদ দিয়ে আর কারো কাছে গেছিলা? মা বলে না, আমাদের মসজিদের যে হুজুর আছে, হুজুরকেও যায় বলছে, হুজুরও বলে তোর বোনের কোনো কিছু করে নাই, এটা তোর বোনের অসুস্থতা, এই জন্য আমরা ডাক্তার দেখাচ্ছি। তা আমার তখন মনে হলো, হাই রে, আমি তো আসলে কবিরাজের বাড়িতে যাই নাই এবং ওই মহিলার কাছে তো আমি আমার বোনের সম্বন্ধে জিজ্ঞেস করতে যাইনি। বললাম যে মা, আমাকে একটু মহিলার ঠিকানাটা আবার দিবা? মা বলে কেন? আমি বললাম দেও না। পরে মায়ের কাছ থেকে মহিলার ঠিকানাটা নিলাম, নিয়ে বিকেলবেলা আমি হাঁটতে হাঁটতে ওই মহিলার বাসার ওই দিকে গেলাম। আমাদের এখান থেকে মোটামুটি দূরেই আছে। ওইখানে মহিলার বাসায় গেলাম, যাওয়ার পরে আমি পরিচয় দিলাম, আমার আম্মুর কথা বলছি। পরে বলে তুমি ভালো আছো? আমি বললাম যে ভালো আছো। আন্টি, একটা সালাম দেওয়ার জন্য আসছিলাম, আমার বোনের এই পরিস্থিতি, আমার বোনের এই অবস্থা, আমি একটা চালান দিতে আসছি। পরে আমাকে বললো আচ্ছা চালান দিবা, ঠিক আছে বসো। পরে বসছি এবং আমার বাবার নাম, মায়ের নাম সব কিছু বলছে, আমার বোনের নাম বলছে এবং বলার পরে এই মহিলা বলতেছে আমার বোনকে কালো জাদু করা হয়েছে এবং কালো জাদু করা হয়েছে এবং আমার বোন লাস্ট স্টেপে আছে। এটা অনেক আগেই এটার ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু আমরা করি না। আমার বোন লাস্ট স্টেপে, মানে শেষ মুহূর্তে আছে এবং যে কোনো সময় আমার বোন মারা যাবে। এটা বলা মাত্রই তখন আমার মানে চোখে পানি চলে আসলো, হায় আল্লাহ, এটা আমি কী করলাম। আমি নিজের খামখেয়ালিতে, নিজের অবহেলাতে আমার একমাত্র ছোট বোনকে আমি মৃত্যুর দিকে ঢেলে দিলাম। আমার বোনকে আমি মৃত্যুর ধার মধ্যে পৌঁছাই দিলাম। মানে তখন কান্না করতে শুরু করছে, কান্না করতেছে, অঝরে কান্না করতেছে এবং কান্না করতে করতে আমি তখন আমার মানে কী করবো আসলে বুঝতে পারতেছি না। মানে এনে বসে বসেই কান্না করতেছি, আমার কী করা যায়। তো উনি আমাকে বলে একটা কাজ করো, তোমার বোনকে খুব দ্রুত আমার এখানে নিয়ে আসো, খুব দ্রুত আমার এখানে নিয়ে আসো, তুমি যাও। বিকেলে বাড়িতে আসছি এবং সন্ধ্যার দিকে আসছে, এসে মারে বলতেছে মা, রূপারে উঠো, রূপারে আমরা এক জায়গায় নিয়ে যাবো। মা বলে এক জায়গায় নিয়ে যাবি? তো কোথায় নিয়ে যাবি? আমি বললাম এরকম এরকম ওই মহিলার কাছে। আমার আম্মা বলে ওই মহিলা না বললো যে তোর বোনকে কোনো কিছু করো নাই, তোর বোনের কিছু হয় নাই, কোনো তাবিজ তুমান এগুলো কিছু দেয় নাই। আমি বললাম যে তুমি নিয়ে চলো তো, কথা বলে না। পরে আমার বোনের নিয়ে আমি তখন ওই বাড়িতে গেছি। ওই বাড়িতে যাওয়ার পরে আমি তো ভয়ে যে মা আবার আন্টি আবার মাকে বলে দেয় কিনা যে আমি এর আগে ওনার কাছে আসি নাই, এটা সেটা। পরে ওই মহিলা তখন করলো কি, একটা বালতির মধ্যে পানি ঢাললো। পানি ঢেলে ওই পানির ভিতরে বিভিন্ন ধরনের আপনার পানি, আরও অনেকগুলো বোতল থেকে সেই পানি অনেকগুলো দিল, দেওয়ার পরে মন্ত্র পড়লো। অনেকক্ষণ তন্ত্রমন্ত্র পড়ে দোয়া পড়ে তখন বললো যে এই পানিটা আপনি মেয়েরে এই পানিটা দিয়ে এই মুহূর্তে গোসল করান এবং গোসল করিয়ে এই সাদা কাপড়টা দিয়ে পেঁচিয়ে বাইরে নিয়ে আসেন। আমার আম্মা তখন ইমিডিয়েটলি তখন আমার বোনকে নিয়ে হচ্ছে আপনার বাথরুমে ঢুকে গেল, টয়লেটে ঢুকলো, ঢুকার পর আমার বোনকে ওই পানিটা দিয়ে গোসল করা এবং গোসল করিয়ে পরে সাদা কাপড় পেঁচিয়ে, মানে দাফনের কাপড়ের মতো পেঁচিয়ে আমার বোনকে তখন বাথরুম থেকে বের করা হলো। বাথরুম থেকে বের করার পর আমার বোনকে তখন শোয়াই দিল। মানে আমার বোন তখন মনে হয় মৃত, আমার বোন তখন মনে হয় মৃত। আমার বোনের দিকে তাকিয়ে আমি তখন চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, হাউ মাউ করে কান্না করতে শুরু করলাম এবং কান্না করতেছে। আমার মা তখন বলল তুই বাইরে যা। আমি তখন বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে আমার বোনকে কি জানি করলো। 1 ঘন্টা পর আমি সোফার মধ্যে বসে কান্না করতেছি। পরে আমার আম্মা বেরিয়ে আসছে, বেরিয়ে এসে বলে এখন আর কান্না করে লাভ আছে, তুই তো নিজের হাতেই তোর বোনকে মেরে ফেললি। আমি তখন মায়ের দিকে তাকালাম। মা আমারে বললো তুই আমার কাছে কেন মিথ্যে বললি? তুই যদি ওই মহিলার কাছে না যাইতি, তুই বলতি তুই যেতে পারবি না, তোর সময় নাই, তুই ব্যস্ত। আমি না হয় আমার মেয়েটাকে বাঁচানোর জন্য যাইতাম, কিন্তু তুই নিজেও গেলি না আর আমাকে একটা মিথ্যা ইনফরমেশন দিলি, একটা মিথ্যা তথ্য দিলি। তোর ওই মিথ্যা তথ্যের ভিত্তিতে আজকে তোর বোনটা মরতে বসছে। আমি তখন চোখের পানি ফালাইতেছি, কান্না করতেছি। আমার আম্মা বলে কান্না করিস না, আল্লাহ দেখি কি করে। রাত 2টো পর্যন্ত ওখানে চিকিৎসা হয়। 2টার পরে মহিলা বললো যে আপনারা এখন বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। আর এই মেয়েটা যেহেতু লাস্ট স্টেপে আছে, হয়তো আমি মেয়েটাকে বাঁচায় রাখতে পারবো, কিন্তু মেয়েটাকে সুস্থ করতে পারবো কিনা সেটা বলতে পারি না, হয়তো বাঁচিয়ে রাখতে পারবো। তাবিজ তখন পড়াই দিলাম আমার বোনের হাতে পায়ে, পড়াই দিয়ে বললো জোরে নিয়ে যান। তা আমার বোনের তখন আমরা বাড়িতে নিয়ে আসি, মানে আমাদের বাসায় নিয়ে আসি। এবং বাসায় আনার পরে মানে একটা লাশ মনে হয় শুয়ে থাকে, সারাদিন শুয়ে থাকে। এবং আমার আম্মা কখনো পানি পড়া, কখনো তাবিজ পড়া, এইটা ওইটা দীর্ঘ 6টা মাস কেটে যায়। তখন আমার এই ট্যাবলেটের রেজাল্ট আউট হয়ে যায়। 6 মাসের ভিতরে আমার বোনের অবস্থা তখন খুব খারাপ হয়ে যায়।
মানে এত খারাপ, একে তো আমার বোনের অবস্থা খারাপ, আব্বা আম্মা সারাক্ষণ কান্নাকাটি করে, এবং ওই কুমিল্লার ভাড়াটিয়ারা তখন তাদের নিজেদের বাড়ি বানায় ওখানে চলে যায়। আমার আব্বা আম্মা ওই কুমিল্লার ভাড়াটিয়াদের কাছে গেছে, যে আমাদেরকে বলছে আপনারা কিছু করছেন কিনা। এরা বলে না, আমরা কোনো কিছুই করি নাই। কি বলেন, আপনার মেয়ে একটা মাত্র মেয়ে, আপনার মেয়ে তো আমার মেয়ের মতো, আমি কেন আপনার মেয়ের ক্ষতি করব? মানে তারা কোনোভাবেই সত্যতা স্বীকার করলো না। কিন্তু আমার আম্মা যে মহিলার কাছে গেল, ওই তান্ত্রিক মহিলা, ওই কবিরাজ মহিলা কিন্তু আমার আম্মাকে বলছে কুমিল্লার ওই ভাড়াটিয়ারাই আমার বোনকে কালো জাদু করছে। সাথে ইনক্লুড হচ্ছে বাড়িওয়ালার সাথে থেকে এইভাবে এই ঘটনা ঘটাইছে। পরে আর কি করবো, না তো স্বীকার করে না। তো তারপরে প্রায় 6টা মাস কেটে গেল, মনটার মধ্যে কেমন মানে বুকটা অনেক বার হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারি না, যেদিকে তাকায় সেদিকেই শুধু দুঃখ, কষ্ট, যন্ত্রণা। এমন করতে করতে আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই অনার্স করার জন্য। ওখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল, মানে আমরা স্কুল থেকে যারা একসাথে পড়াশোনা করছি তারাই একসাথে কলেজে গেছি, এবং কলেজ থেকে আমরা একসাথে ভার্সিটিতে গেলাম। এবং ভার্সিটিতে যাওয়ার পরে আমার সেখানকার কিছু বন্ধু আমাকে বলতেছে, রাকিব অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাই না। আমরা আগে এরকম হইতে যে 3 মাস পর ঘুরতে যেতাম, বন্ধু বান্ধব মিলে চিটংয়ে চলে যেতাম, বান্দরবানে, কক্সবাজার চলে যেতাম, মানে 4-5 দিন ঘুরে আবার চলে আসতাম। আমরা প্রায় আপনার 6 জনের মতো একটা টিম ছিলাম, মানে অন্য কেউ না গেলেও আমরা 6 জন চলে যেতাম। এবং ছোটোবেলা থেকে আমরা সবাই বাইক চালাই, আমার নিজেরও বাইক আছে, আমার বন্ধু বান্ধব সবারই বাইক আছে। মানে আমরা যখন কলেজে মানে আপনার কি বলে স্কুলে পড়ি তখন থেকে আমাদের বাইক, আমরা বাইকে করে স্কুলে যেতাম। এবং আমাদের স্কুলে আমাদেরকে বাইকার নামে চিনতো, যে আমরা বাইকার এরকম করে বলতো, মানে চকলেট বাইকার বলতো, আমারে বলতো চকলেট বাইকার। আচ্ছা যাই হোক, এরপরে ও তখন বললো যে যাবি নাকি। আমি তখন চিন্তা করলাম যে কিছুই ভালো লাগে না, সারাক্ষণই মনটা খারাপ লাগে, কান্নাকাটি করি, বোনের এই অবস্থা, মায়ের এই অবস্থা, ফ্যামিলিটার এই অবস্থা। আসলে যদি একটু হাওয়া বদলানো যায় তাহলে তো ভালোই হয়, কোথাও যদি একটু ঘুরতে যাওয়া যায় তাহলে তো মন্দ হয় না। আসলে কোথাও ঘুরতে যাব, মানে এরকম একটা প্ল্যানিং তখন নিজের মাথায় চলে আসলো যে তাহলে কোথাও ঘুরতে যাব। পর ওদেরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোরা যদি যাবি বলিস তাহলে যাব। তখন থেকে তারা একটা প্ল্যানিং করলো যে তারা আপনার বান্দরবান ঘুরতে যাবে, বাইক নিয়ে যাবে, বাইকে করে সবাই একটা প্ল্যান করে একটা ডেট ফিক্সড করলো। আমি তখন এসে আমার মায়েরে বললাম, মায়েরে বলতেছে, মা তখন বলে তোর কি কোনো বিবেক নাই? আল্লাহ কি তোর মাথায় কোনো বিবেক দেয় নাই? তোর মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? তোর বোনটার এই অবস্থা, তোর বোনটা মরতে বসেছে, সে মৃত্যুর ধার প্রান্তে চলে গেছে, এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তুই কিভাবে বলতে পারিস যে তুই কোথাও ঘুরতে যাবি? তুই কিভাবে ঘুরতে যাবি? এটা কেমন কথা হইল? এরকম কথা মুখেও আনিস না বাবা। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যাতে তোর বোনটাকে সুস্থ করে। তোর বোনের জন্য দোয়া করে, এখন কোথাও ঘুরতে যেতে হবে না। তোর বোন যদি সুস্থ হয়ে যায় তাহলে পর আমরা ঘুরতে যাব। তা আমি তখন বললাম যে আমার আব্বা তখন বলতেছে, আরে না, ও যাইতে চাইছে যাক, ও ছোটবেলা থেকেই ঘোরাফেরা করে অভ্যাস, তো এদিক সেদিক ঘুরতো, এনজয় করতো ফ্রেন্ডের সাথে। আজকে বহু মাস হয়ে গেছে ও ঘর থেকে বেরোয় না, ঘরের মধ্যে বসে আছে। ওরও মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে, ওর অনেক খারাপ লাগতেছে। ও যেহেতু যেতে যাচ্ছে তাহলে ওকে যেতে দাও, তুমি ওরা বাধা দিও না। এটা বললে পরে আমার মা তখন বলে, তুই যাবি যেহেতু সাবধানে যাইস, দেখতেছিস তো আমাদের পরিবারে বিপদ একটার পর একটা লেগেই আছে, বিপদ লেগেই আছে, তাই একটু সাবধানতা অবলম্বন করে যাবি, সাবধানে যাবি। তো বাইকে কিন্তু যাবি না, তোর প্রয়োজনে গাড়ি লাগলে আমাদের গাড়ি নিয়ে যা, তুই বাইক নিস না। পরে আমি বললাম যে না আম্মা ঠিক আছে, আমি গাড়ি নিয়ে যাবো। এখন আমি যে গাড়ি নিয়ে যাবো আমি চিন্তা করতেছি, তো ঘর থেকে বাইক তো বের করতে পারবো না, সবাই বাইকে যাবে, আমি কি আর গাড়ি দিয়ে যাবো? আমি তো বাইকে যাব। এখন কিভাবে ঘর থেকে বাইকটা বের করা যায়, এরকম প্ল্যানিংয়ের ভিতরে আমি কয়েকদিন পরে হঠাৎ করে একদিন বললাম, আরে মা, আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। মানে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে আসলাম, বললো যে বাইকটা নষ্ট হয়ে গেছে। মা বলে কি হয়েছে? আমি তখন ট্যুরে যাওয়ার ঠিক 2 দিন আগে। আমার আব্বা তখন বলতেছে, বাইক নষ্ট হয়ে গেলে তুই তো এখন আর বাইক লাগতেছে না, তুই তো এখন ট্যুরে চলে যাবি, তা বাইকটা নাইলে তুই গ্যারেজে দিয়ে যা। আমিও কিন্তু এটাই চাচ্ছি যে গ্যারেজে দেওয়ার নাম করে আমি বাইক নিয়ে চলে যাব। পরে আব্বুরে বললাম যে ঠিক আছে, তাহলে আমি বাইকটা গ্যারেজে দিয়ে দিই। এখন গ্যারেজের কথা বলে আমি তখন এই বাইকটা আমার একটা ফ্রেন্ডের বাসায় রাখি। আমি তখন আমার আম্মুরে বলি যে আমরা সবাই বাসে যাব, আমরা কোনো গাড়ি নিয়ে যাবো না। আমার আব্বু বলে, বাসে গেলে আরও সেফ, কারণ ইয়াং বয়সে অনেকগুলো পোলাপাইন, তোরা একসাথে গাড়ি নিয়ে যাবি, তোরা মিউজিক টিউজিক বাজাবি, ড্রাইভার ঠিকমতো ড্রাইভারের কন্ট্রোলে থাকবে না, সো এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এর থেকেও বরং তোরা বাসে যা, বাসে অনেকটা সেফ। তা আমরা তো আসলে যাবো বাইকে করে। তো সবাই মিলে তখন এই বাইকে করে আপনার সুন্দরনগরী, বাংলাদেশের সবচেয়ে চমৎকার ট্যুরিস্ট প্লেস, আমার দেখা একমাত্র দর্শনীয় স্থান এই বান্দরবান। আমি তখন আমার বন্ধু বান্ধবদের সাথে ছুটে যাই বাইকে করে, বাতাসে উঠতে উঠতে। বান্দরবান থেকে আমরা বান্দরবান শহরে যাই, এবং বান্দরবান শহরে প্রায় ফজরের কাছাকাছি গিয়ে পৌঁছাই। ওইখানে আমরা একটা হোটেল ভাড়া করি, এবং হোটেল ভাড়া করে রাতটা ওখানে কাটানোর পরে পরের দিন আমরা সারাদিন বান্দরবানে ঘোরাফেরা করি। এর পরের দিন প্ল্যানিং করলাম কী করা যায়। বন্ধুরা সবাই মিলে বলতেছে চল থানসিতে যাই।
তা আমি বললাম থানসি যাব, তো থানসিতে গিয়ে কী করবো, মানে আমরা সবসময় কী করি জানেন, একটু এক্সট্রা চিন্তা করি, মানে যে কোনো বিষয়ের উপরে একটু ওভার থিঙ্ক করি যে কীভাবে প্ল্যানিং করা যায়। মানে সাধারণ মানুষের মতো নয়, কিন্তু আমরা খুব অসাধারণ চিন্তা করি, যেটা স্বাভাবিক মানুষ চিন্তা করতে পারবে না। মানে স্বাভাবিক মানুষের চিন্তা ভাবনার বাইরে আমরা এরকম চিন্তা করি। পরে থানসিতে গেলাম, যাওয়ার পরে বন্ধুরা সবাই মিলে, আমার এখানে একটা ফ্রেন্ড বলতেছে, আমার একটা হিন্দু ফ্রেন্ড আছে, আবার একটা হিন্দু, ও আমারে বলতেছে বন্ধু একটা জায়গা আছে নাহং, নাহং একটা জায়গা আছে, এটা বান্দরবনের নিষিদ্ধ এরিয়া। এটা হচ্ছে তোর মায়ানমার বর্ডারের কাছাকাছি, এটা পড়ছে মায়ানমার বর্ডারে, মানে বাংলাদেশের মধ্যেই পড়ছে, কিন্তু বর্ডার ঘেঁষে জায়গাটার নাম হচ্ছে নাহং, এবং এই জায়গাটা অনেক সুন্দর। আমার হিন্দু বন্ধুটা বলতেছে, আমি তখন বললাম যে তুই কেমনি বুঝলি জায়গাটা অনেক সুন্দর? আমার বলে না, আমার অনেকেই গেছি তো, আমাদের হিন্দু হিন্দু ফ্রেন্ড অনেকেই গেছে, বা তারা মানে ইয়েতে এই দিক দিয়ে যাইতে এই জায়গাটা অনেক সমস্যা, কিন্তু মায়ানমার থেকে সহজে আসা যায়। তো মায়ানমার কিছু আমাদের রিলেটিভ আছে, তারা বলছে জায়গাটা অনেক সুন্দর, যাবি নাকি? তা আমি তখন বললাম যে আমরা তখন চিন্তা করতেছিলাম, তো দু একজনের সাথে আলাপ করি ওই থানসির মধ্যে, সবাই আমাদেরকে বলতেছে নাহুং তো যাওয়া যাবেই না, মানে নাহুং হচ্ছে এত ভিতরে, বান্দরবনের এত গহীনে, ওইখানে যাওয়াটা পসিবলই না, এবং ওখানে গেলে জীবিত ফিরে আসার কোনো চান্স নেই, কারণ একে তো পাহাড়ি আছে, পাহাড়ি যে আপনার বলে যে বিচ্ছিন্ন সংগঠন যারা আছে, যেমন কুকি চীন থেকে শুরু করে এরকম এরকম সংগঠনগুলো আছে, তো ওইদিকে বা মায়ানমারের কিছু মানে আপনার চিরিয়ে ছিটিয়ে আছে কিছু আর্মি, এখান থেকে মেরে ফেলতে পারে, এবং ওখানে প্রতিটা জায়গায় জায়গায় বোমা পুঁতে রেখেছে, মানে যে রাস্তার ওই রাস্তার মধ্যে বোমা রাখা। সো আমরা যদি যাই, ওই পা দিলে বোমা ফুটে যাবে, বোমা ফুটে মারা যাব, অথবা যদি কুকি চীনের হাতে বা কোনো মানে সংগঠনের হাতে পড়ে যায়, তাহলে তারা আমাদেরকে নিয়ে আটকে আমাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করবে। এরকমভাবে থানসির যে পাহাড়ি মানুষরা আছে সবাই আমাকে মানা করে, এবং সবাই আমাদেরকে বলে যে নাহুংয়ের কথা বাদ দাও, তোমরা নীলাদ্রি দেখে আসো, বা তোমরা এদিকে আরও কী কী আছে ওগুলো দেখো, বাট নাহুং যাওয়ার কথা বললো না, কারণ নাহুং হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম একটা জায়গা। তো আমরা বন্ধুরা তখন বাঁশের যে ঘরগুলো হয়, আপনার থানসিতে গেছেন তারা বুঝবেন, থানসিতে আপনার বাঁশের যে ঘরগুলো হয়, রিসোর্টগুলো হয়, ওইখানে তখন সবাই মিলে উঠলাম। বন্ধুরা 6 জন মিলে প্ল্যানিং করতেছি কী করা যায়, কারণ তো কালকের মধ্যেই যাব। পরে আমি বললাম যে দেখ, আমরা যাই করি সবসময় তো নেগেটিভ করি, পজিটিভ তো কিছুই করি না। আমরা যখনই ট্যুরে যাই আমাদের একটা নেগেটিভ প্ল্যানিং থাকে, সো এটাও আমাদের নেগেটিভ প্ল্যানিং। আমরা নাহুংয়ে যাবই, নাহুং আমরা যাবো, এবং নাহুংয়ের ভিতরে আমরা কি আছে আমরা নাহুং দেখবো। তো এই বললো যে আচ্ছা ঠিক আছে, মানে সবাই মিলে প্ল্যানিং করে ঘুমিয়ে গেছি। সকালবেলা আমরা তখন গাইড খুঁজতেছি যে একজন গাইড সাথে করে নিয়ে যাবো, কারণ আমরা তো চিনি না, একটা গাইড নিয়ে যাবো। তখন গাইডগুলো যেটাই পাই প্রত্যেকটা গাইডে একটা কথাই বলে, আমরা দেবতা কূপ পর্যন্ত যাব, মানে দেবতা কূপের পরে ওরা যাবেই না, বলে দেবতা কূপ আপনারা যদি নিয়ে যান আমাদেরকে দেবতা কূপ পর্যন্ত, নীলাদ্রি দেবতা কূপ ওইগুলো দেখে চলে আসতে হবে, আমরা নাহুং যাব না। আর নাহুং আমরা কখনো যাইও নাই, মানে গাইডেরা বলে আমরাও কখনো যাইনি ওইদিকে। আমি চিন্তা করলাম যে না, আমাদেরকে নাহুং যেতেই হবে। এবার আমার একটা বন্ধু বলতে, স্যার গুগল ম্যাপ আছে, আমরা গুগল ম্যাপে দেখে চলে যাব। আমরা গুগল ম্যাপে দেখে যাব, এখন এই ট্যুরিস্টে আমাদের দরকার নাই, মানে এই ইয়ারে বাদ দে, গাইডেরা বাদ দে। ওই দিনও সবাই প্ল্যানিং করলাম, কখনো গাছের নিচে, কখনো পাহাড়ের জিপা, এই জায়গায় ওই জায়গায় আমরা বসে বসে চিন্তা করতেছি যে কী করা যায়। মানে দেখ আমরা তো চিনি না, গাইড ছাড়া এভাবে যাবো, বিপদে পড়বো কিনা। ওই রাতটাও কেটে গেল সবাই মিলে প্ল্যানিং করতে করতে, যা পরের দিন আমরা যাবই, যা আছে কপালে, পরের দিন আমরা এই নাহুং যাবো এবং আমরা নাহুং ভিজিট করব। এর পরের দিন সকালবেলায় তখন ব্যাগ টেক নিয়ে বাইকটা হোটেলে রেখে রওনা দিলাম। আমারে হোটেলের যে ম্যানেজার ছিল উনি বলতেছে যে আপনারা আসলে কোথায় যাচ্ছেন বলা যায়? আমরা তখন সবাই প্ল্যানিং করলাম যে নাহুংয়ের কথা বলে, উনি যদি বলে দেয় এখানে, যদি ক্যাম্পে বলে দিই যে ওরা নাহুংয়ের উদ্দেশ্যে যাচ্ছে, আমাদেরকে তো আর ঢুকতে দিবে না, ক্যাম্প থেকে আমাদেরকে ফিরিয়ে দিবে। পরে ম্যানেজারকে কোনো কিছু বললাম যে আমরা দেবতা কূপ যাব। তারপরও লোকটা আমাদেরকে বলতেছে দেখেন দেবতা কূপের ভিতরে যাইয়েন না, আপনারা ঢাকা থেকে আসছেন, পাহাড়ি রাস্তাঘাট, পাহাড়ি মানুষ, পাহাড়ি জীবনযাত্রা, এই সম্বন্ধে আসলে আপনাদের অভিজ্ঞতা নাই, আপনারা বড় কোনো বিপদে পড়ে যেতে পারেন, আপনারা বড় জোর আপনারা দেবতা কূপ যান এবং দেবতা কূপ থেকে আপনারা ফিরে আসেন, নাহুংয়ের কথা পুরো মাথা থেকে সরিয়ে ফেলেন, নাহুং আপনারা যাবেনই না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরা নাহুং যাবো না। এইটা বলি তখন রওনা দিতেছি, সবার ভিতর তখন প্রচণ্ড ভয় কাজ করতেছে। যত গহীন পাহাড়ের দিকে ঢুকে যাচ্ছি, মানে বিচ্ছিন্ন রাস্তা দিয়ে হাঁটতেছি, জিরি দিয়ে হাঁটতেছি, একজন আরেকজনকে বলতেছে কাজটা কি ঠিক করতেছি, এই কাজটা কি ঠিক হবে, আমরা কোনো বিপদে পড়ে যাবো না তো, কোনো বিপদের সম্মুখীন হবো না তো, এইরকম করে তখন সবাই কথা বলতেছে। তারপর আমরা যেতে 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 আবার দেবতা কূপ পার হয়ে তখন চলে গেলাম। যাওয়ার পরে একটা পর্যায়ে বিকেল হয়ে গেল। বিকেল হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম কোথায় থাকা যায়, কারণ থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। তো জুমঘর বলে কিছু ঘর আছে, আপনারা যারা বান্দরবনে ট্যুরিস্ট যারা আছেন তারা চিনবেন,
অথবা যারা বান্দরবনে ঘোরাফেরা করেন বা বান্দরবনের স্থায়ী মানুষ তারা বুঝবেন। এই মানে জুমঘরগুলো হচ্ছে যে ওখানে ধরেন কোনো মানে মানুষ হয়তো দুপুরে চাকমারা পাহাড়ে পর্বতে কাজ করে দুপুর ওইখানে খেয়ে একটু রেস্ট করে, মানে সবার জন্য উন্মুক্ত ওই জুমঘরটা। এটা মাটি থেকে অনেক উপরে আপনার বাঁশ দিয়ে উপরের মধ্যে করা হয়। পরে আমরা কি করলাম, সবাই মিলে সুন্দর সময় জুম করে ঢুকে গেলাম। ঢুকে আমাদের ক্যাম্পিং করার জন্যই গেলাম, মোটামুটি খাবার দাবার ছিল, এগুলো তৈরি করলাম, খাওয়া দাওয়া করে রাতের বেলায় ঘুমিয়ে পড়ছি। পরের দিন সকাল হলো এবং সকাল হওয়ার পরে নাসাউং দিয়ে তখন আমি রওনা দিলাম, মানে নাসুং হয়ে যাচ্ছি। নাসুং হয়ে তখন এই জায়গাটার কাছাকাছি গিয়ে পরের দিন মানে আপনার প্রায় রাত্রের কাছাকাছি ওইখানে গিয়ে পৌঁছাবো, মানে ওই এরিয়াতে চলে গেছে। আমরা আর একটু হাঁটলেই ওই এরিয়াটা পেয়ে যাবো, এমন একটা অবস্থা। এই যেতে যেতে তখন ধরেন আপনারা আবারও মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এখন ওই এলাকার ভিতরে কোনো জুমঘর পাই না, মানে আশেপাশে কোনো জুমঘর দেখতে পাচ্ছি না। সবার ভিতরে তখন ভয় ঢুকে গেল। তখন কিন্তু আমরা অলরেডি আপনার বর্ডারের কাছাকাছি চলে গেছি এবং আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে আরেকটু সামনে গেলে আরেকটু সামনে গেলে নাসাহুং আমরা আরেকটু সামনে গেলে পেয়ে যাব। আরেকটু সামনে ধরেন আপনার যদি আধা ঘন্টা হাঁটি তাহলে পাওয়া যাবে, কিন্তু এখন আধা ঘন্টা যে হাঁটবো, এখন আমরা সামনে যেতে যাচ্ছি না। যদি সামনে আমরা আরও কিছু না পাই, আমরা রাতে কই থাকবো। এবং এই জঙ্গলগুলোতে হাতির বিচরণ আছে, ভাল্লুকের বিচরণ আছে এবং অনেক বন্য সাপ বা বন্য প্রাণী যারা মানুষ খেয়ে ফেলতে পারে, এরকম প্রাণীগুলো আছে। কারণ আমরা যেখানে রওনা দিয়েছি ওখানে কোনোদিন কোনো মানুষের পা পড়ে নাই এবং মানুষের বিচ্ছিন্ন একটা এরিয়া, একদম জনবিচ্ছিন্ন একটা এরিয়া। তো পরে ওরকম করে দেখতে দেখতে প্রায় রাত্র 7:30-8টার মতো বেজে গেছে। একজন আরেকজনকে বলতেছি কী করা যায়, সামনের দিকে যাব না পিছনে ফিরে যাব, সামনের দিকে যাব না পিছনে ফিরে যে দিক থেকে আসছে দিক থেকে চলে যাব। তা আমি বললাম যে আরে বেটা, আমরা এই পর্যন্ত চলে আসছি, আজকে 2 দিন হাইটে এত জঙ্গল আসছে এবং এখান থেকে বেরিয়ে যাব, এটা মোটেও ঠিক হবে না। এখান থেকে বেরিয়ে যাওয়া আমাদের যতই কষ্ট হোক যাই হোক, আমরা এখানে একটা থাকার ব্যবস্থা করব। বলতে বলতে এরকম করতে করতে রাত্র প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আমরা তখন আর জুমঘর পাচ্ছি না। জুমঘর না পাওয়ার পরে একজন আরেকজনকে বলতেছে একটা কাজ কর, এই জায়গাটার মধ্যে তাঁবু করে ফেল। এই জায়গাটার মধ্যে তাঁবু করে আমরা ওই জায়গার মধ্যেই থাকি। পরে ভাবলাম তাঁবুর মধ্যে থাকবো, নিচে ভাল্লুক এসে যদি ধরে, কারণ ভাল্লুক তো মানুষের শরীরের গন্ধ পাইলে চলে আসে, ধরবে, অথবা অন্য বন্য প্রাণীরা আছে এবং এরা যদি অ্যাটাক করে বসে তাহলে কি করব। এখানে তো মনে হয় থাকাটা রিস্ক, মানে আমার কাছে মনে হলো যে এখানে থাকাটা ঠিক হবে না। তারপরে সবাই মিলে প্ল্যানিং করলাম যে একটা কাজ করি, আমরা এখান থেকে চলে যাই, মানে এই জায়গা থেকে চলে যাই এবং এই জায়গা থেকে চলে গিয়ে পরে আমরা আপনার পিছনের দিকে ফিরে যেদিক থেকে এসে ওদিক দিয়ে চলে যাব। আবার আরেকজন বলতে স্যার ভাই পিছনের দিকে যে ফিরে যাবো, যেতেও তোমাদের সমস্যা হতে পারে। এইরকম কথাবার্তা বলতে বলতে সবাই মিলে প্ল্যানিং করলাম যে না, এই জায়গার মধ্যে আমরা থেকে যাব। ওই জায়গার মধ্যে তখন তাঁবু করলাম, তাঁবু করে রাতে শুইলাম। শোয়ার পরে দূর থেকে ভাল্লুকের ডাক শোনা যাচ্ছে, ভাল্লুকের ডাক, এবং এমন আজও প্রাণীদের ডাক শোনা যাচ্ছে যে ডাকগুলো আমরা আমাদের জীবনে কখনোই শুনি নাই। এবং মনে হচ্ছে যে একদম নিশ্চিত করে বলতে পারি যে ডাকগুলো কোনো ভূতের ডাক, মানে ভৌতিক সাউন্ড যেরকম না, এরকম সাউন্ডগুলো কানের কাছে আসতেছে। ঘুমাইতে পারতেছি না, সবাই বসে আছি। এমন সময় হঠাৎ করে আমরা যেখানে আছি এখান থেকে একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা বাতি দেখতে পাচ্ছি, মানে আলো জ্বলতেছে। এমন একটা পরিস্থিতি, যখন আলো জ্বলতেছে সবাই চিন্তা করলাম যে ওখানে আলো জ্বলতেছে তাহলে তো মনে হয় ওখানে কোনো মানুষ আছে। এখানে মনে হয় কোনো মানুষ আছে, তাহলে কি ওখানে চলে যাব? এটা মোটামুটি হেঁটে যাওয়া যাবে, দেখা যায় রাস্তা আছে। তো এমনি তো অন্ধকার না, মানে আকাশে কিন্তু চাঁদ আছে, চাঁদের আলো কিন্তু পড়তেছে। একজন আরেকজনকে বললাম যে এই জায়গাটায় মনে হয় মানুষ আছে, যদি মানুষ না থাকে তাহলে তো ওখানে প্রদীপ জ্বলার কথা না, এখানে আলো জ্বলার কথা না। যেহেতু ওখানে আলো জ্বলতেছে তার মানে নিশ্চিত ওখানে কোনো না কোনো মানুষ আছে। তাই আমরা ওখানে গেলে আমরা অবশ্যই কোনো পাহাড়িদের সন্ধান পাবো এবং ওদের কাছ থেকে একটা হেল্প পাবো। এই যে আমরা রাতের বেলা এখানে শুয়ে আছি, ভাল্লুক এসে যদি আমাদেরকে ধরেতে সবাই খেয়ে ফেলবে। কারণ জুমঘরগুলোতে আমি আপনার বাঁশ দিয়ে উপরে ঘর, ওখানে ভাল্লুক বা বন্য প্রাণীরা যেতে পারে না, কিন্তু এই জায়গায় তো বন্য প্রাণীরা চলে আসবে এবং এসে আমাদের ডিরেক্ট অ্যাটাক করবে। এখন কি করা যায়? সবাই বলতেছে তাই একটা কাজ করি, চল আমরা ওইদিকে যাই, যেদিকে আলোটা জ্বলে ওই দিকে যাই। এরকম করতে করতে আমরা তখন এই পাহাড় থেকে আপনার এই মানে ঘরটা সব কিছু ভেঙে নিয়ে হাঁটতেছি, ছোটো ছোটো আলো জ্বালায় হাঁটতেছি। এবং হাঁটতে 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 ওই চূড়াটার মধ্যে যাওয়ার পরে দেখলাম যে 4টা মোমবাতি একদম জ্বলে শেষ। 4টা মোমবাতি জ্বলে গেছে, শুধু একটা বাতি জ্বলতেছে, এটাও প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা। এবং ওখানে যাওয়ার পরে একটা ছোট্ট মন্দির দেখলাম, একটা ছোট্ট মন্দির, কিন্তু মন্দিরটা খুব পরিপাটি, অনেকটা সাজানো গোছানো, অনেক ছোট্ট একটা মন্দির। ওইখানে যাওয়ার পরে আমরা ভাবলাম যে মন্দিরের ভিতরে কোনো না কোনো মানুষ আছে, মন্দিরের ভিতরে মনে হয় কোনো না কোনো মানুষ আছে। এই আমরা কি ডাকবো? তো একজন আরেকজনকে বলে ডাক দিই। পরে ডাক দিলাম, দিদি কেউ আছেন ভিতরে? ও দিদি কেউ আছেন?
এভাবে ডাক দেওয়ার পরে ভিতর থেকে কোনো শব্দ আসছে না। পরে একজন আরেকজনকে বলতেছি, রাত তো মনে হয় অনেক হয়েছে, এই জন্য মনে হয় ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না, এরা সম্ভবত ঘুমায় গেছে। তবে এরা যে একটু আগে পূজা দিয়ে গেছে, ওদের ওই পূজার থালি, তারপর হচ্ছে আপনার মোমবাতি, এবং হচ্ছে ওই যে ফল ফ্রুট, আপেল, কমলা, মালটা, এগুলো কাইটা রাখা থালির মধ্যে, এবং ওখানে একটা আপনার মুক্তির ছবিও আছে, ওদের একটা প্রতিমার ছবিও আছে। তো চিন্তা করলাম যে তারা সম্ভবত ঘুমায় গেছে, আমরা এখানে ঘুমিয়ে যাই, কারণ সামনের জায়গাটা অনেক সুন্দর, মানে সাজানো গোছানো। ভাবলাম যে এখানে ঘুমাইলে কোনো রিস্ক নেই, একটা মন্দির আছে, তার মানে এখানে মানুষজন আছে, এখানে ঘুমানো যায়। আমরা তখন কী করলাম, ওই জায়গাটার মধ্যে এই মন্দিরের সামনেই তাঁবু টাঙায় দিলাম। তাঁবু করে ওই তাঁবুর মধ্যে তখন শুয়ে পড়লাম। এখন শুয়ে পড়ছি, মানে সবাই তো ক্লান্ত, হাঁটাহাঁটি করতে করতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেলাম। এবং ক্লান্ত হওয়ার পরে ওখানে আমরা ঘুমে চলে আসছি, এবং সবাই ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, এবং ঘুম ভাঙার পরে মানে মনে হলো প্রচুর ঘুমাইছি, এরকম মনে হচ্ছে প্রচুর ঘুমাইছি। এবং ঘুম ভাঙার পরও দেখলাম চারদিকটা অন্ধকার। চারদিকটা অন্ধকার দেখার পর ওখানে তো মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, চারদিকটা অন্ধকার। এবং অন্ধকার হওয়ার পরে হঠাৎ করে মোবাইলের ঘড়ির দিকে তাকায় দেখতেছি যে ঘড়ির সময় প্রায় রাত্র সাড়ে 9টা। আমরা যখন এই জায়গা থেকে এখানে আসছি তখনকার সময় প্রায় আপনার রাত্র 11টা কি 11:30 বা 12টা হবে। এখন দেখতেছি 9টা বাজে। এটা কোন 9টা? দিনের 9টা না রাতের 9টা? যদি দিনের 9টা হয়ে থাকে তাহলে তো সূর্য ওঠার কথা এবং এখানে আলো পড়ার কথা। আর রাত 9টা যদি হয়ে থাকে তাহলে কি আমরা পুরো দিনই ঘুমিয়েছিলাম? আমি আমার বন্ধুদেরকে ডাকতেছি, এই উঠ, এই তোরা উঠ, এই উঠ। তুই দুজনকে ডাক দিলাম, ওরা তখন উঠছে। ওইটা বলতেছি, কি হয়েছে, এরকম ডাকাডাকি করতেছিস কেন? আমি বললাম, বন্ধু সর্বনাশ তো মনে হয়ে গেছে। ওরা বলতেছে, সর্বনাশ? কিসের সর্বনাশ? আমি বললাম, এই ঘটনা। তোরা দেখতো কয়টা বাজে? সবার ঘড়িতে একই 9টা 12 বাজতেছে। ওরা বলে 9টা 12? কি 9টা 12 বাজতেছে? সবাই তখন তাঁবু থেকে বেরোলাম। বেরোয়ার পর দেখলাম একদম অন্ধকার, একেবারেই অন্ধকার। আকাশে চাঁদটাও মনে হয় ডুবে গেছে, একদম আকাশটাও গুটগুটে অন্ধকার, চারদিকে অন্ধকার। মনে হলো আমরা ভিন্ন কোনো একটা গ্রহে চলে আসছি। মানে এটা যে বান্দরবন বা আমরা যে জায়গাটা দেখে ঘুমিয়েছি এই জায়গায় না। একজন আরেকজনের মুখের দিকে তাকিয়েছে এবং সবার ভিতরে তখন হাড় কাঁপানো ভয় ঢুকে গেছে যে এটা কি হলো। মানে আমরা তো এরকম জায়গায় আসার কথাই না, আমরা এরকম অলৌকিক জায়গায় কেন? এবার আমার একটা ফ্রেন্ড আছে, মানে ও কান্না করে দিছে। ওরে বললাম, দেখ কান্না করিস না, একটু শান্ত হও, কান্না করিস না, আমরা আগে বুঝি এখানের পরিস্থিতি কি দেখি। পরে দেখলাম যে মোবাইলের টোটালি নেটওয়ার্ক নেই। মানে মোবাইল নেটওয়ার্ক আগেই ছিল না ওখানে, এখন তো পুরোপুরিই নেই। পরে ডাকতেছি যে দিদি কেউ কে আছেন? মোবাইলে আমাদের যে পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে মোবাইলটা চার্জ করলাম। চার্জ করার পরে যতটুকু আলো হলো অতটুকু আলো দিয়ে ডাকতেছি, ভিতরে কেউ বের হয় না, মানে ভিতরে কোনো মানুষ নেই। পরে ভিতরের দিকে ঢুকলাম, ভিতরে ঢুকার পর দেখলাম যে ভিতরে একেবারে শূন্য, কোনো ঘর তোর কিছুই নেই। তখনই সবার মনে প্রশ্ন জাগলো, আরে ভিতরটা যদি এরকম অন্ধই থাকবে তাহলে জ্বললো কীভাবে? মানে আলো কীভাবে জ্বললো? আলো জ্বললো কীভাবে? আর ওইখানে মোমবাতিও বা কে জ্বালালো? আলো কীভাবে জ্বললো, মোমবাতি কে জ্বালালো? মানে তখন আর কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে এটা কী হচ্ছে আমাদের সাথে। মানে আমাদের সাথে এটা কি হচ্ছে? এখন আলো জ্বলতেছে এবং পরে একজন আরেকজনকে বলতেছে, মনে হয় যারা পূজা দিছে এরা মনে হয় চলে গেছে, পূজা দিয়ে ওখান থেকে চলে গেছে। আবার বলতেছি, পূজা দিয়ে যদি চলেই যাবে, মানে এখান থেকে পূজা দিয়ে চলে গেলে তো আপনার রাত হওয়ার কথা, মানে রাত হওয়ার কথা, রাত থেকে সকাল হয়ে যাওয়ার কথা। সকাল কেন হচ্ছে না? 9:30 বাজে, ঘড়ি কিন্তু চলতেছে। এবার আমরা বললাম যে সবার পেটেই তখন খিদা। বললাম, খাওয়া দাওয়া রান্না করবি, মানে কিছু খাবি? ওরা বলে যে খাওয়া দাওয়াকে বাদ দে, আগে দেখ রাস্তা খুঁজে পাই কিনা। ঘড়ির সময় বাদ দে, সবার ঘড়ি তো আর একসাথে নষ্ট হয় না, হয়তো একজনের ঘড়ি নষ্ট হলো, তাই বলে কি সবার ঘড়ি নষ্ট? ভাই তখনকার পরিস্থিতি না বুঝাইতে পারবো না। মানে অজরে ঘাম পড়তেছে শরীর থেকে, অজরে স্রোতে ঘাম পড়তেছে। সবাই তখন কান্নাকাটি করতেছে, কি করা যায় আল্লাহ, এখন কি করব? মানে বাঁচতেও পারতেছি না। আমার বন্ধু তখন ওই যে প্রতিমাটা ছিল ওইটার সামনে কান্নাকাটি করতেছে, ওই থেকে বাঁচা ট্রাই করতেছে। পরে আমরা রাস্তা খোঁজার জন্য বেরোলাম, মোবাইলে যে আলো আছে ওটা দিয়ে রাস্তা খুঁজতে বেরোলাম। বেরোইছি, হাঁটতেছি প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি ভাই। 9টা থেকে 10:22 আমরা আবার দেখি সেম জায়গায়। মানে এরকম ঘুরে একদিক থেকে বেরোইছি, হাইটা দেখলাম যে আবার সেম জায়গা, মানে আবার সেই মন্দিরে। এবার আবার বেরোইছি, আবার হাঁটতে শুরু করছি। পাক্কা 2 ঘন্টা হাঁটার পরে আবার সেই মন্দিরে। তখন আর বুঝতে বাকি ছিল না যে আমরা আটকে গেছি এবং তখন আমরা নিশ্চিত বুঝে গেছি, কারণ তখন ঘড়িতে বাজে আপনার প্রায় 1টা। তো 1টা যদি বাজে, দুপুরে 1টা বাজে, কি পরিমাণে সূর্য হওয়ার কথা? আমরা তো নরওয়েতে নাই যে 24 ঘন্টা রাত হবে বা 3 মাস রাত থাকবে, 3 মাস দিন থাকবে। আমরা তো নরওয়ে নাই, আমরা তো বাংলাদেশের বান্দরবনে তো 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত।
তাহলে এখন সূর্য কেন ওঠে না? সূর্য ওঠে না কেন? আমরা বুঝে গেছি যে আমরা একটা গর্তের মধ্যে পড়ে গেছি, যে যার মতো করে ওখানে দোয়া দরুদ পড়তেছি। এমন করতে করতে আমার বন্ধু যে হিন্দু ছিল, ওরে ধরলাম যে দোস্ত, এটা তো একটা মন্দির, এবং তুই দোয়া পড়তে শুরু কর, এবং তুই দোয়া পড়লে আমরা সবাই বাঁচতে পারবো, তুই দোয়া পড়। ওই তখন ওর প্রতিমার সামনে চিৎকার করে দোয়া পড়তে শুরু করছে, কাঁদতে শুরু করছে। এরকম করে কান্না করতে করতে আমাদের যে খাবার ছিল, আমাদের খাবার প্রায় শেষ। ওখানে আমাদের প্রায় আপনার 16 ঘন্টার মতো কেটে গেছে। 16 ঘন্টা আমরা কোনো সূর্য দেখতে পাই নাই, টোটালি সূর্য নাই। চারদিকে গুটগুটি অন্ধকার, এবং সময় যত পার হচ্ছে অন্ধকার ঠিক ততটাই হচ্ছে, কিছুই দেখতে পাচ্ছি না। 16-17 ঘন্টার পরে বন্ধুবান্ধব সবাই তখন ক্লান্ত হয়ে পড়লাম। উপরের দিকে তাকিয়ে আছে, আল্লাহ কি করা যায়। আমার বন্ধু তখনও পূজা চালিয়ে যাচ্ছে। এরকম করতে 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 একটা সময় কারোর শরীরেই কোনো শক্তি নেই যে উঠে আমরা হাঁটবো। হাঁটার কোনো শক্তি নেই, মানে সবাই কান্না করতেছি, চোখের পানি ঝরাইতেছে, আর মনে মনে ভাবতেছি এটাই হয়তো আমাদের শেষ, আমরা মনে হয় আর কোথাও যাইতে পারবো না। এবং এরপরে আমার একটা বন্ধু বলতেছে, শেষবারের মতো আমরা একটা হাঁটি চল, শেষবারের মতো একটা হাঁটা দিয়ে দেখি যে আমরা কোনো পথ খুঁজে পাই কিনা। এবার শেষবারের মতো আবারও হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 অন্য একটা জায়গায় গেলাম, এবং সেখানে বিশ্রাম করে আবারও হাঁটি। ভাই, পুরো একদিন হাঁটার পরে আমাদের কাছে যত খাবার ছিল সব শেষ। একদিন হাঁটার পরে তখন এসে দেখি এই মন্দিরের সামনে আবার। কিন্তু ওই সময় মন্দিরের সামনে এসে দেখতেছি যে প্রায় আপনার মানে 7টা মেয়ে, আমরা মন্দিরের সামনে আসার পর দেখতেছি যে 7টা মেয়ে এরকম মন্দিরের সামনে বসে আছে। মানে 7টা মেয়ে এরকম বসে আছে, পূজা দিতেছে, মানে পূজা শেষ হয়েছে, বসে আছে এরকম। এই প্রথম কোনো একটা মানুষ দেখতে পাই। সবাই তখন এখানে এসে কান্না শুরু করে দিচ্ছে ওনাদের সামনে। 7টা মেয়ের মনে হয় বয়স একই, মানে 7টার একই বয়স, এরকমটাই হবে, মানে 7টার একই বয়স। তো ওই সামনে আসছে, আসার পরে কান্না করতেছি এরকম। মানে আমরা কিন্তু তখনও জানিনি যে এগুলো কে। মানে চেহারাটা অনেকটা চাকমা উপজাতির মানুষের মতো, মানে চাকমাদের মতো, ভাবলাম এরা চাকমা হবে, মানে কান্না করতেছি। তখনও তাদের পোশাক আশাক একটু মানে ব্যতিক্রম ধরনের বা অন্যরকম পোশাক আশাক, এগুলোও দেখতে পাই না, এগুলোও দেখি না ওরকম। ওই জায়গার মধ্যে কান্না করতেছি, আমিও কান্না করি, সবাই তখন কান্না করে। এবং আমার কারো মাথায় তখন এটা আসতেছে না যে এরা কোত্থেকে আসছে বা এরা এরকম কেন, এবং এদেরকে তো দেখলে নর্মাল মানুষের মতো মনে হয় না। পরে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়ায় আছি, দাঁড়ায় থাকার পর এখানে আমার একটা বন্ধু সেন্সলেস হয়ে গেছে, মানে জ্ঞান হারাই ফেলছে। ও কি ভয়ে জ্ঞান হারাইছে নাকি জানি না, সবাই মিলে ওরে ধরছি। ধরার পরে ওরা বলতেছে তোমাদের আসছো থেকে। একজনে বলে খুবই মানে একদম স্মুথলি বাংলা ভাষা, আমরা যেরকম সুন্দর বাংলা ভাষায় কথা বলি এরকম বাংলা ভাষায় বলে, তোমরা আসছো থেকে। তখন মানে কি একজন আরেকজনের দিকে তাকাই, পরে আমি বললাম যে ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আসছো? বলে হ্যাঁ। এখানে কেন আসছো? এরকম করে বলে। আমি বললাম যে আমরা নাসাউং হচ্ছে ভিজিটে আসছিলাম, নাসাউং গিয়েছিলাম, ওইখান থেকে যাচ্ছি। বলে এই জায়গায় কেন আসছো? তো বললাম যে রাতের বেলা ওখানে তাবু করে থাকতেছিলাম এরকম একটা পরিস্থিতির মধ্যে। পরে ভাবলাম যে কি এখানে কি এটা একটু দেখে যাই, আলো জ্বলতেছিল এই জন্য আসছি। তখন বলে তোমার নাম রাকিব? এরকম করেই বলে, মানে ডিরেক্টলি। আমি তো অবাক হয়ে যাই, কারণ আমি তো কোনো নাম বলি নাই। পরে আমি বললাম হ্যাঁ। তখন বলতেছে যে মানে ওইখানে যে একদম মানে একদম পাশেরটা বলে যে তোমার বোন ভালো হয়েছে, তোমার বোন সুস্থ আছে। এটা বলার পরে একটু অবাক হয়ে গেলাম, কি আমার বোন সম্বন্ধে উনি জানে কিভাবে। পরে আমি বললাম যে না, আমার বোন তো অনেক অসুস্থ। বলে তোমার অসুস্থ বোনকে অসুস্থ অবস্থায় রেখে এখানে চলে আসছো কেন? তাই আমি বললাম যে দেখেন আসলে মানে বুঝতেছি না যে মানে তখন মোটামুটি ভিতরে অনেকটা ধারণা হয়ে গেছে যে আসলে মানুষ না, এরকম বুঝে গেছি, কিন্তু ভয়টাকে জয় করে দাঁড়ায় আসি। পরে ওই মহিলা তখন আমাকে একটা পানি দিল, মানে ওই 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 এইগুলোর মধ্যে একজনে এসে আমার হাতে একটা পানি দিল, ছোট্ট একটা পানি। এই পানিটা দিল, দিয়া বললো এটা তোমার বোনকে খাওয়াই দিবা, এটা তোমার বোনকে খাওয়াই দিবা, আর কখনোই এই জায়গায় আসবা না, কখনোই এই জায়গায় আসবা না। এদিক দিয়ে হাঁটতে থাকো, এবং হাঁটতে গেলে হিন্দু পাড়া পাবা, মানে এই চাকমা পাড়া পাবো, ওই পাড়াতে গিয়া বললে তোমাদেরকে দেখাই দিবে কীভাবে যেতে হবে। এর মধ্যে আমার এক বন্ধু বলে বসে আপনারা কারা? বলে যাও। একথা বলে দিল, দেওয়ার পরে আমরা তখন চলে আসতেছি, মানে সবাই তখন হাঁটতেছে, ওরা কাঁধে নিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 তখনও রাত। এবং আসতে দেখতে আমরা চাকমা পাড়া, এই প্রথমে একটা চাকমা পাড়া আমাদের চোখে পড়লো। চাকমা পাড়াটা পড়লো, এই পাড়ার মধ্যে তখন আমরা ডাকতেছি কেউ আছেন দিদি, কেউ আছেন? পরে একটা মানে চাকমা যে একটা প্রতিটা পাড়া একজন কারবারি থাকে, প্রতিটা পাড়া একজন কারবারি তখন বেরোইছে। বেরোয়ার পরে উনি আবার বাংলা ভাষা জানে। পরে বললাম যে দাদা আমরা তো বিপদে পড়ছি, আমাদের হেল্প করেন। রাতের বেলা আমাদেরকে থাকতে দিও, আমাদেরকে বললো কোথেকে আসছেন। আমি বললাম যে এই ঘটনা। বলার পর উনি বলতেছে এদিকে মন্দির, এদিকে কোনো মন্দির নেই। আমি বললাম দাদা আমরা এই মন্দিরে ছিলাম। পরে বলে এইদিকে তো কোনো মন্দির নেই, এদিকে তো হচ্ছে নাসাউং, নাসাউং এর দিকে তো কোনো মন্দির নেই।
এখানে তো কোনো মানুষই নেই, মন্দির পাইলা কই? তা আমরা তো সবাই বুঝে গেছি যে আমাদের সাথে কী ঘটছে। পরে বলছি দাদা আমরা অনেক ক্লান্ত, একটু শুয়ে থাকি। বলো আচ্ছা ঠিক আছে। মানে কারো মাথার মধ্যে কিন্তু কিছুই নেই, মানে সবাই তখন একেবারে ক্লান্ত এবং ওখানে শুয়ে পড়লাম। পরে সকাল, এই প্রথম আমরা সকাল দেখতে পাই, এরপরে রাত। এবং আমি আপনার একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা টোটাল 6 দিনের মতো ওখানে ছিলাম। মানে টোটাল ওই জায়গাটার ভিতরে 6 দিনের মতো ছিলাম, মানে পুরোটা ক্যাম্পিংয়ে। এবং এই 6 দিনে আমরা একদিনও মানে একটা মুহূর্তের জন্য সূর্য দেখি না। জানি এইটা যাদের সাথে ঘটে না তাদের বিশ্বাস করা খুব কঠিন, এরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু টোটাল 6 দিনে আমরা একটা বারের জন্য সূর্য দেখি না, সূর্য আমাদের সামনেই আসে নাই। এই প্রথম আমরা 6 দিন পরে সূর্য দেখতে পাই। এবং সূর্য দেখতে পাওয়ার পরে সবাই তখন জান প্রাণ দিয়ে ওই কারওয়াইড়ে দইরা অনেক কষ্টে পরে আমরা থানসিতে যখন আসি। এবং থানসিতে আসার পর সবাই অজ্ঞান হওয়ার মতো পড়ে আছি, মানে কারো কোনো হুঁশ নাই, কারো কোনো হুঁশ নাই, কেউ মানে পুরো বেহুশের মতো আছি আমরা, মানে একদম পুরো প্রায় 16-17 ঘন্টার মতো কারো হুঁশ নেই। খাওয়া দাওয়া করে অনেক অসুস্থ হয়ে গেছি। পরে ওই জায়গার মধ্যে বাইকগুলো রাখছি, বাইকগুলো রেখে বাইকে আর আসবো না, ওখান থেকে একটা চাঁদের গাড়ি ঠিক করছি, বাইক ওখানে রেখে আসছি। বলছি দাদা আমরা লোক পাঠাবো, আমরা ট্রাক পাঠাবো, যে ব্যাপারে বাইক পর নিয়ে যাবো, বাইক এখানে থাকুক। বাইকগুলো রাইখা আমরা চাঁদের গাড়ি দিয়ে পরে বান্দরবনে আসছি। এখন বান্দরবনে আসার পরে বান্দরবন শহরে আসছে এবং সেখানে আসার পরে আমরা চলে যাব, মানে উঠে যাব বাসে। এবং বাসে যখন উঠছি তখন হঠাৎ করে আমার মনে হয়েছে ওই পানিটার কথা, আমাকে যে পানিটা দিয়েছিল ওনারা, ওই পানিটার কথা। পরে আমি পকেটে হাত দিয়ে দেখি আমার পানিটা নাই, পকেটে হাত দিয়েছে, পকেটে হাত দিয়ে দেখি যে পানিটা নাই। এবং পানিটা না থাকার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কি পকেটে তো পানিটা ছিল, তাহলে এখন পানিটা কোথায় গেল? পানিটা এখন কোথায় গেল, পানিটা নাই কেন? আমি আর পানিটাকে পাইলাম না। এবং পানিটাকে না পাইয়া আমি যখন বলছি আমি আবার যাবো ওইখানে, ওরা সবাই বলে তুই কি পাগল হয়ে গেছিস? ওরা আমার জোর করে নিয়ে আসছে ঢাকাতে। এবং ঢাকাতে আনার পরে জানতে পারে আমার বোন আইসিইউতে, আমার বোনকে আইসিইউতে ভর্তি করেছে। আমার বোনের অবস্থা ভাই এতটাই খারাপ যে আইসিইউর মধ্যে আসেও মারা যাবে, একেবারে শুকায়া কঙ্কালের মতো হয়ে গেছে, মানে ওর শরীরের দিকে তাকানো যায় না, একদম শুকায়া কঙ্কাল হয়ে গেছে, মানে মনে হয় যেন এই মুহূর্তেও মারা যাবে, এমন একটা পরিস্থিতি। মানে ওকে বাঁচানো যাবেই না, মানে একদম কঙ্কাল, পুরো শরীরটা মনে হয় কঙ্কালের মতো হয়ে গেছে। আমি এখানে চিৎকার করে কান্না করতেছে মা ধরে যে মা ওকে বাঁচবে, ওকে বাঁচানো যাবে মা। আমার মা তখন বলে কি করবো, মাও কাঁদতে কাঁদতে চোখ দুটো কালো হয়ে গেছে। পরে আমি মায়ের কাছে এই ঘটনা খুলে বললাম, মানে আমাদের সাথে যা যা ঘটছে বান্দরবানে। এবং মাকে বলার পরে মা আমার বলে তুই আমার ওখানে নিয়ে চল, ওই পুরীটা তোরে, ওই মানে মা বলো এটা পুরী, মা বলে তোরে পানি দিছে। আমি বললাম হ্যাঁ আমাকে পানি দিছে, কিন্তু পানিটা জানি কোথায় পড়ে গেছে। মা আমার বলে আমার নিয়ে চল। আমি বললাম মা ওখানকার লোকেরা বলে ওই জায়গা তারা চিনেও না, এবং এই জায়গা তাদের কাছে পুরোই অপরিচিত, ওখানে কোনো মানুষ নেই, আমরা ওলকে কোনো একটা জায়গা থেকে পাইছিলাম। আমা তখন কান্না করতে করতে বলতেছে তুই যা, তুই আমার নিয়ে চল। মানে মা আমাকে আবার নিতে চাই, দিতে আমি চাই না। 3 দিন পর্যন্ত ওইখানে থাকলাম। আমার বোনের অবস্থা দেখার পরে মানে কোনো ডাক্তার ওরা ভালো করতে পারে না, কোনো ডাক্তার ওকে ভালো করতে পারে না। মানে আমরা মানে বিদেশে পর্যন্ত নেওয়ার প্ল্যানিং করতেছি, কিন্তু ডাক্তার বলতেছে যে ও আর বাঁচবে না, হাতে সময় খুব কম, মানে অল্প কিছুদিন সময় আছে, এর মাঝে ও মারা যেতে পারে, ও বাঁচবে না। এর ভিতরে যদি পারেন তাহলে কিছু একটা করেন। বোনের এই মুমূর্ষ অবস্থা দেখে তখন নিজের বুকটারে পাথর বাইটা আমি একদিন মারে বললাম মা আমি একটু চিটংয়ে একটা কবিরাজের বাড়িতে যাবো, চিটংয়ে একটা কবিরাজের বাড়িতে যাবো, আমার ফিরতে 2-3 দিন সময় লাগবে, তুমি টেনশন করো না। মা আমার বলে যেখানেই যাস তাড়াতাড়ি ফিরে আসিস। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি তখন সেই বান্দরবনের নাসংয়ে আবারও রওনা দিয়েছি। আমি চিন্তা করছি যে ওইখানে এটা আছে এবং ওইটার কাছ থেকে আমি পানি আনবো, সেদিন একাই আমার মিশন। আমি ঢাকা থেকে রওনা দিলাম, ঢাকা থেকে রওনা দেওয়ার পরে বান্দরবানে এসে পৌঁছালাম। ওখান থেকে চাঁদের গাড়ি যুগে আমি তখন থানসিতে আসি। এবং তখন পর্যন্ত সবাই সবার বাইক নিয়ে আসছি, কিন্তু আমার বাইকটা আমি আনি নাই। আমার বাইকটা তখন ওই জায়গায়, ওই রিসোর্টে গেলাম, দাদার সাথে কথা বললাম। দাদা তখন বললো আপনার বাইক আপনি নিলেন না, সবাই বাইক নিয়ে গেছে। আমি যে ঠিক আছে আমারটা থাক। ওইখান থেকে আমি তখন এই নাসাউঙ্গের উদ্দেশ্যে রওনা দিছি। উনি আমাকে বলো আপনি একা আসছেন আর কেউ আসে না? বলছে না। এই নাসাউঙ্গের দিকে রওনা দিয়েছে, হাঁটতে 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 ওই যে কার বাড়ি যে দাদা ছিল ওই দাদার বাড়িতে গিয়ে পৌঁছাইছি। এবং দাদার সাথে সম্পর্ক ভালো হয়েছে দিন। দাদা পরে দাদারে আমি কিছু টাকা দিয়ে বললাম যে দাদা আমি এদিকে যাবো, নাসাউঙ্গের দিকে আপনার সাথে চলেন। দাদা বলেন আমি ওইদিকে যাবো না, ওইদিকে আপনার আরাকান আর্মি আছে, আরাকান আর্মি, কুকি চীন, এরপরে বিভিন্ন ধরনের আরো ছোট ছোট সংগঠন আছে, এরা ঝামেলা করে, ওইদিকে যাওয়া নিষেধ। আমি বললাম আপনি আমার সাথে যাবেন না? বলে না আমি তোমার সাথে যাবো না, এবং ওইদিকে যাওয়া আমার জন্য নিষেধ, আমার পাড়ার মানুষের জন্য পুরো নিষেধ, আমি সবাইকে নিষেধ করেছি। আমি তখন নিজে ওখান থেকে হাঁটতে শুরু করলাম, যা আছে ভাগ্যে আমি যাবো। হাঁটতেছি 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 হাঁটতে 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 একটা পর্যায়ে দুপুর গড়িয়ে বিকাল হলো, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। আমি কোনো মন্দির দেখতে পাচ্ছি না।
আশেপাশে কোনো মন্দির নেই, কোনো মন্দির নেই, কোনো মন্দিরের স্পর্শ নাই, মানে কিছুই নেই। আমি আবারও হাঁটতেছি, আল্লাহ ভাগ্যে যা রেখেছে তাই ভাবে আমরা হাঁটতেছি। খুবই রাত হয়ে গেল এবং এত রাত যে হাত মিলে হাত দেখা যায় না। এই অন্ধকার রাতের মধ্যে আমি জায়গার মধ্যে বসে বসে চিন্তা করতেছি আল্লাহ কী করা যায়। এবং সেখানে আমি তখন একটা আপনার জুম ঘর পেলাম। ওইদিকে মানুষ নাই, কিন্তু এই জুম ঘরটা কোত্থেকে আসতো এটাই আমার মাথায় আজ পর্যন্ত আসে না। কারণ আমরা একটা জুম ঘর পাগলের মতো খুঁজেছি সেদিন যখন আমরা সবাই আসছি, বাট আমরা ওখানে কোনো জুম ঘর পাই নাই। কিন্তু আজকে এই জুম ঘরটা কোত্থেকে আসছে এটাই আমার মাথায় আসে না। এবার মনে মনে চিন্তা করলাম হয়তো জুম ঘরটা দেখি নাই। আর দাদা যেটা বললো, মানে কারবারি দাদা যেটা বললো, যে সেই এলাকাতে কোনো মানুষ থাকে না, কোনো মানুষ থাকে না। তো মানুষ যদি না থাকবে এই জুম ঘরটা কে বানালো? এরপরেও ঝুমঘরে রাত যাপন করলাম, সারাটা রাত ঝুমঘরে ছিলাম এবং একটা পর্যায়ে সকাল হলো। ঝুমঘরে থাকা অবস্থায় সকাল হলো, হওয়ার পরে আমি ওখান থেকে নামছি। ওইখান থেকে নামার পরে আরও হাঁটতেছি। আমি যে কোথায় হাঁটতেছি, মানে আমার ম্যাপিং যে কোন দিকে, মানে ওখানে তো নেট নাই, মানে কোথায় হাঁটতেছি এটা কিন্তু জানি না। মানে আমার কথা হচ্ছে আমার বোনকে আমার বাঁচাতেই হবে, যেভাবেই হোক আমার বোনকে আমার বাঁচাতেই হবে। আমি আমার বোনকে বাঁচিয়ে আমি ওখান থেকে ফিরে আসবো। এইভাবে হাঁটতেছি হাঁটতেছি এরপরের দিনও কেটে গেল। আমার মানে খাবার মোটামুটি প্রায় শেষ, আর কোনো খাবার নেই। এবং ওই দিকে যেতে যেতে হঠাৎ করে একটা বাড়ি দেখলাম, মানে একটাই বাড়ি, একটা পাড়া, মানে পাড়ার মধ্যে একটাই বাড়ি, চাকমাদের বাড়ি। পরে আমি ভাবলাম যে দাদা তো বললো এদিকে কোনো পাড়া নাই, কোনো মানুষ নেই, চাকমা বাড়িটা আসছে কোথেকে, একটাই বাড়ি। তো বাড়িটার সামনে গেলাম, যাওয়ার পরে বললাম যে কেউ আছেন এখানে? দুইবার ডাক দেওয়ার পরে একটা চাকমা মহিলা তখন বেরিয়ে আসছে, যার বয়স আনুমানিক আমার কাছে মনে হয় 100-র মতো হবে, একেবারে বয়স্ক, একদম বয়স্ক। তো অবাক করার বিষয় হচ্ছে বয়স্ক মহিলা, মানে এই বয়সী মহিলা কিন্তু বাংলা কথা বলতেই পারে না, মানে টোটালি বাংলা জানে না, বাংলা না জানারই কথা। কিন্তু এই মহিলা আমার সাথে অনর্গল বাংলায় শুদ্ধ ভাষায় কথা বলতেছে। আমি বললাম দিদি এইদিকে কি কোনো মন্দির আছে? বলে না। আমি বললাম এদিকে, তখন কিন্তু আপনার প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যার খানিকটা আগে। বললাম দিদি এদিকে কোনো মন্দির আছে? বলে না, কোনো মন্দির নেই। তাই আমি বললাম আমরা কিছুদিন আগে এসেছিলাম, ওখানে একটা মন্দিরে গিয়েছিলাম, তো আসলে কি এদিকে কোনো মন্দির নেই? বলে না, এদিকে কোনো মন্দির নেই, এদিকে সব পাড়া, এইদিকে সব পাড়া, কোনো মন্দির নেই। আমি বললাম পাড়া কই, একটাই তো পাড়া। বলে না, আরও আছে, এর ভিতরে গেলে বাবা। পরে আমি বললাম দিদি আমি একটা মন্দির খুঁজতেছি। বলে না, এখানে মন্দির নেই। পরে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি বললাম দিদি আজকে আপনার এখানে থাকা যাবে? পরে বলে হ্যাঁ থাকো। পরে আমি ওখানে থেকে গেলাম, মানে ওই রুমটার মধ্যে থাকলাম। একটা রুম দিলাম আমাকে, ওখানে থাকলাম। থাকার পরে বসে বসে কান্না করতেছি রাতের বেলায় বসে বসে কান্না করতেছি। পরে অনেকক্ষণ ধরে কান্না করতেছি, ঘুপিয়ে কান্না করতেছি। পরে দিদি মনে হয় বুঝতে পারছে আমার কান্নার শব্দ পাইছে, ওই মহিলা, বয়স্ক মহিলা। পরে আমাকে দরজা নক করলো বলতে যে কাঠের, মানে আপনার বাঁশের যে দরজাগুলো, ওইগুলো দিয়ে কোনো রকম ভিতরে দরজা নক করলো। পরে খুললাম, খোলার পর আমার বলে কাঁদো কেন, আমাকে বলে। আমি তখন কিছুই বলি না, ওখানে বসে আছি। পরে বলে কাঁদো কেন? আমি তখন বললাম আপনি কি শুনবেন? বলে হ্যাঁ শুনবো। পরে এই যে আমাদের যে মন্দিরের ঘটনা, আমার বোনের ঘটনা, বা এতক্ষণ পর্যন্ত আপনাকে যা বললাম, এই সবই আমি তখন এই মহিলার কাছে বললাম, ওই চাকমা মহিলার কাছে। বলার পরে উনি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনলো, আমার দিকে তাকাই থেকে বলে তোমার বোনের এখন কি অবস্থা? আমি বললাম হসপিটালে রাখা, হয়তো বাঁচবে না, হসপিটালে রেখেছি, হয়তো বাঁচবে না, ওকে বাঁচানো সম্ভব না। পরে বলে আমি তো কোনো কবিরাজও না, কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে পাহাড়ি ওষুধ আছে, আমি পাহাড়ি ওষুধ দিব, তুমি কালকে পাহাড়ি ওষুধটা নিয়ে যাও। আর এখানে যে তুমি হিন্দু মন্দির খুঁজতেছো, এখানে কোনো হিন্দু মন্দির নেই। তুমি যদি কোনো হিন্দু মন্দির দেখেও থাকো তাহলে এটা সম্ভবত অলৌকিক কিছু তুমি দেখেছো, ওখানে কোনো হিন্দু মন্দির নেই। আমি তোমাকে একটা ওষুধ দিব, এটা নিয়ে তুমি সকালে চলে যাও। আমিও বেশ ক্লান্ত হয়ে গেলাম, প্রায় সপ্তাহখানিকের মতো কেটে গেল, মানে কি আর করবো ওইখানে পাহাড়ের পর্বতে। পরে সকালবেলা এখানে শুয়ে আছে, মানে ঘুমাই নেই, এমনি শুয়ে আছে। পরে সকালে উঠার পরে দিদি আমাকে মানে বিভিন্ন ধরনের পাতা ছেইছে একটা রস বের হয় না, এইরকম একটা রস দিল আমাকে, একটা মানে সীসা করে একটা বোতলে করে আমাকে রসটা দিয়া বললো বলে এটা তোমার বোনকে 1 সপ্তাহ ধরে খাওয়াবা। এক চামচ দিয়ে দিল, এই চামচ দিয়ে 1 সপ্তাহ ধরে খাওয়াবা, ঠিক হয়ে যাবে। এবং সকালে রাতে 2 চামচ করে খাওয়াবে, এরকম একটা বোতল দিল, মানে সিরাপের মতো। তো আমি তো এটা উনি দিল এবং দিয়ে উনি বললো তুমি চলে যাও, এখানে কোনো মন্দির নেই। আমি তখন ক্লান্ত হয়ে বোতলটা নিচে একটা কিছু তো পাইছি, বোতলটা নিয়ে ফিরে চলে আসছে, আবারও ঢাকাতে ফিরে আসছি। এবার ঢাকাতে ফিরে আসার পরে আমি তখন এটা খাওয়াইতে শুরু করি। আমার বন্ধু আইসিইউ থেকে বের করছে, বাঁচবে না, ওর অবস্থা খারাপ, ডাক্তার বলে এনি টাইম যে কোনো সময় মারা যেতে পারে। আল্লাহ সাক্ষী, আল্লাহর রহমতে
আমি আমার বোনকে যখন এই জিনিসগুলো খাওয়াতে শুরু করলাম, মানে এই জিনিসগুলো এক চামচ করে যেভাবে কাছে খাওয়াতে শুরু করলাম, প্রায় 4 দিনের মাথায় 3 থেকে 4 দিনের মাথায় আমার বোনে অনেকটা পরিবর্তন চলে আসলো। মানে শরীরের অনেকটা পরিবর্তন আসার পরে আমার বোন পুরোপুরি মনে সুস্থ হয়ে যাবে। 1 সপ্তাহে মেডিসিনটা খাওয়ানোর পরে আমার বোন এতটাই ভালো হয়ে গেল যে আইসিইউ থেকে বেড থেকে আমার বোন ডিরেক্টলি বাসায় আসার পর আমি আমার আব্বা আমাকে বললাম যে এই ঘটনা, ওষুধের পুরো বর্ণনা। আমার আব্বা তখন আব্বার এক বন্ধু থাকে চিটংয়ে, ওনার সাথে ফোনে কথাবার্তা বলে যোগাযোগ করে আমার আব্বা এই সাকমা মহিলার কাছে যাবে। মানে আব্বু মনে করছে মহিলার কাছে যাবে এবং ওই মহিলাকে আব্বুর সাধ্য মতো কিছু দিয়ে আসবে এবং মহিলার কাছে দোয়া চেয়ে আসবে। মহিলার কাছে আমার আব্বু যাবে। পরে আমার আব্বা তখন সেখান থেকেই করলো কি, তার ওই চিটংয়ের বন্ধুকে ডাকলো। চিটংয়ের বন্ধু ফ্লাইটে আমাদের বাসা আসছে আপনার ঢাকাতে, ওনাকে নিয়ে তখন আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম ডিরেক্টলি আপনার বান্দরবানের উদ্দেশ্যে। বান্দরবান গেলাম, বান্দরবান থেকে থানসি, এবং থানসি যাওয়ার পরে ওই রিসোর্টে যাওয়ার পরে ওই রিসোর্টের লোকদের সাথে কথা বলে ইনারা ডিরেক্টলি বলে যে আসলে আপনারা যে কথাগুলো বলতেছেন এগুলো বিশ্বাস নয়, এগুলো অলৌকিক কথাবার্তা, এইসব কথা আসলে বিশ্বাসযোগ্য না। এখন আপনারা কীভাবে আপনাদের সাথে কী হয়েছে না হয়েছে এইটা তো আসলে আপনারাই ভালো জানেন, আমরা তো বলতে পারি না। তবে এই কথাগুলো বিশ্বাসযোগ্য না, এগুলো অবিশ্বাস্য কথাবার্তা, এগুলো পুরোপুরি অবিশ্বাস্য কথাবার্তা। এরপরও আপনারা চাইলে গাইড নিতে পারেন। তারপরে একটা গাইড নিলাম, গাইডকে ওভাবে টাকা দেওয়া হলো। তখন সে রাজি হলো যে নাফা ঘুমের পরে সে যাবে। ওই গাইডকে টাকা দিয়ে রাজি করে আমার বাবা, আমি আর আমার আব্বার ওই বন্ধু, আমার মাকে কিন্তু নেই, কারণ মা তো পাহাড়ি রাস্তা হাঁটতে পারবে না। মাকে ওইখানে রেখে আমি আব্বার ওই বন্ধু তখন ওই জায়গায় হাঁটতে শুরু করলাম। হাঁটতে ওই কারবারির বাড়ি পর্যন্ত গেলাম। মানে নাফাকুম পার হওয়ার পরে ওই যে পাড়ার কারবারির বাড়িতে গেছি। কারবারিতে তখন বললাম এই ঘটনা। কারবারি তখন ডিরেক্টলি আমার আব্বাকে বলতেছে, এগুলো আপনারা কি বলেন? আপনার ছেলে একবার এসে বলল ওখানে মন্দির আছে, মন্দিরে তারা গেছে, 6-7 জনের মতো মেয়ে ছিল, তার এখন পানি দিল, সে আসছে। এরপরে আবার সে আসছে, আয়সা বলে সেই দিকে যাবে, সে ওই দিকে গেল, সে ঝুমঘর পাইলো, এক পাড়ায় মহিলাকে পাইলো, ওই মহিলার সাথে সে রাতে থাকলো। আবার থাকার পরে ওই মহিলা তাকে ওষুধ দিল। আপনারা এখন বলতেছেন ওষুধ দিল। তো এগুলো কি? এই মানে আমাদের এই সীমানার পরে ওইখানে কোনো পাড়া নাই, এই সীমানাটার পরে কোনো পাড়া নাই, কোনো মানুষ নাই। আপনারা কোথায় গিয়েছিলেন? ওখানে কোনো মানুষ নাই। আমি কারবারিকে বললাম আমি রাতে ওনার বাসায় ছিলাম, উনি আমাকে রাতে থাকতে দিছে, সকালবেলা আমাকে এই ওষুধটা দিয়েছে, আমার বোনকে খাওয়াইছে, আমার বোন ভালো হয়েছে। কারবারি তখন খুব রেগে গিয়ে বলে ঠিক আছে আমি যাবো, চলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 4টা দিন এই কারবারিকে নিয়ে আমরা এই নাসাউংয়ের এই 4-5টা তন্ন করে খুঁজি। ওখানে কোনো সাকমার বাড়ি খুঁজে পেলাম না, এবং যে ঝুমঘরে আমি রাত কাটিয়েছি ওই ঝুমঘরটাও পেলাম না। শেষ পর্যন্ত ওখানে যে বিজিবি বর্ডার আছে, বিজিবি বর্ডারের কাছে গেলাম। ইনারাও একই কথা বলতেছে যে এই পাড়ার পরে ওইদিকে আর কোনো পাড়া নাই, ওইদিকে আর কোনো পাড়া নেই, ওইদিকে পুরোটাই বর্ডার, আর এটা হচ্ছে মানে বার্মা, এদিকে কোনো পাড়া নাই। কি বলেন আপনি এগুলো? কোথায় আপনি ওইদিকে সাকমা মেয়ে পাইছেন, সাকমা মহিলা পাইছেন? এবং ওই বিজিবি সহযোগিতায় পর্যন্ত ওইদিকে অভিযান চালানো হয়েছে, কিন্তু কোনো মহিলা পাওয়া যায় নাই কোনো মহিলা, পাওয়া যায় নাই কোনো সাকমা বাড়ি, পাওয়া যায় নাই কোনো ঝুমঘর। দীর্ঘ 1 সপ্তাহের মতো ওখানে ঘোরাফেরা করে আমার পরিবার ব্যর্থ হয়ে আবার ফিরে আসলো। আসার পর আমার আব্বা আমার এলাকাতে 3টা গরু জবাই দিয়ে এলাকার লোকজনকে খাওয়ালো, এতিমখানায় খাওয়ালো। এখনও আমার আব্বা তার ইনকামের প্রায় 50% আমার বোনের নামে দান সরকার করে। আমার বোনকে বিয়ে দিয়েছে, আমার বোন এখন সুস্থ আছে, এবং আমার বোনের ঘরে আমার 3টা ভাগ্নি আছে। আমার 3টা ভাগ্নি হয়েছে আমার বোনের ঘরে। আমার বোনের হাজব্যান্ড সচিবালয়ে চাকরি করে অনেক ভালো অবস্থানে আছে, এবং আমার বোন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। এবং আমার সাথে যা ঘটে গেল এর কোনো বর্ণনা আমি দিতে পারবো না। এবং আমি বিয়ে করছি, আমার ওয়াইফকে নিয়ে আমি অনেকটা সুস্থ আছি, ভালো আছি, আমারও সন্তানাদি আছে। তো মূলত আমি আপনাকে পেয়েছি আমার মায়ের মাধ্যমে। আমার মা আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার, এত বড় ভক্ত আমার মা। আপনার আমাদের বাসায় যে আমাদের পারিবারিক যে অ্যালবাম আছে, ওই পারিবারিক অ্যালবামে আপনার একটা ছবি আমার মা রেখে দিয়েছে। আমার আম্মা আপনার অনেক বড় একটা ভক্ত। এটা আমার মায়ের ফোন নাম্বার, অন্তত একবার হলে আমার মায়ের সাথে একটু কথা বলবেন, আমার মা অনেক খুশি হবে। আর আমার গল্পের বিষয়ে যদি আর কোনো কিছু জানা থাকে আপনি এই নাম্বারে যোগাযোগ করে জানতে পারেন। আপন ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া ও শুভকামনা। আসসালামু আলাইকুম।
বিজ্ঞানের ব্যাখ্যা কী দিবে এটা আমি জানি না, এর ব্যাখ্যা বিজ্ঞান কী দিবে আমি জানি না, এবং এই ধরনের গল্পগুলো আসলে অনেকেই বিশ্বাস করতে চায় না। ইদানিংয়ে প্রচুর পরিমাণের কমেন্ট আপনারা আমাকে ইমেইল করেন যে আপন এটা কীভাবে সম্ভব, আপনি একটু বুঝিয়ে বলেন। এটা যে কীভাবে সম্ভব সেটা আমার মাথায়ও আসে না, এটা আমার মাথার উপর দিয়ে যায় যে কীভাবে জুমঘর পেলো, কীভাবে মহিলা পেলো, কীভাবে ওই জায়গায় থাকলো। কিন্তু যার সাথে ঘটেছে আমি আপনাকে মানে দিব্যি করে বলতে পারি, কসম করে বলতে পারি, যার সাথে ঘটেছে রাকিব ভাইয়ের সাথে আপনি যদি 1 মিনিট ফোনে কথা বলেন আপনি পুরোপুরিভাবে বিশ্বাস করেন যে ওনার সাথে এটা ঘটেছে, এবং তার বোন এখনও সুস্থ, এবং এটা তার পরিবারের সব মানুষগুলোই জানে। আল্লাহ ভালো জানে কি হয়েছে না হয়েছে, আল্লাহই ভালো জানে, কিন্তু গল্পটা রেকর্ড করে আমার অনেকটা ভালো লেগেছে।